হাই বন্ধুরা, আজকে চলে আসলাম মাইক্রোসফট অফিস কোর্স নিয়ে। আজকে আমি মাইক্রোসফট অফিস কোর্স সম্পূর্ণ দেখাবো। অনেকে আছেন যারা মাইক্রোসফট অফিস সম্পর্কে ধারণা আছে, এগুলো সম্পর্কে কিছু কাজ জানে, মাইক্রোসফট ওয়ার্ড কিছু কাজ জানে, এক্সেলের কিছু কাজ জানে। আহ, তাদের এখন হয়তো কিছুটা মনে নেই বা অল্প একটু দেখলে তাদের হবে। তো এই জন্য আমি চিন্তা করছি মানে একটি কোর্সের ভিতরে সম্পূর্ণ যাতে শিখাইতে পারি, মানে প্র্যাকটিক্যালি আমি দেখাবো না, জাস্ট কোনটার কি কাজ সেটা ধারণা দেব। সেই জন্য আজকে আমি ভিডিওটা তৈরি করছি। তো আমার পার্ট বাই পার্ট ভিডিও থাকবে, সেখান থেকে যারা বিগিনার একেবারে তারা পার্ট বাই পার্ট কমপ্লিটলি শিখতে পারবে, আর ওইটা শিখে আপনি সম্পূর্ণ কাজই করতে পারবেন। আজকের ভিডিওটা শুধু মানে যারা কাজ শিখছে, মানে শান দেওয়া হচ্ছে আর কি, যারা কাজ শিখছে, কাজ মানে ভুলে গেছে, অল্প একটু দেখলেই হবে তাদের জন্য। জাস্ট ভিডিওটা কতটা লং হবে জানি না। তো অল্পর ভিতরেই আপনি কমপ্লিটলি আপনার মানে সেই ব্যাগের যেটা ভুলে গেছেন সেটা ফিরে পাবেন। তো আমরা কাজ শিখবো মাইক্রোসফট অফিস 2019 দিয়ে, আপডেট ভার্সনটা দিয়েই শিখবো। তো আমরা এর জন্য ফার্স্টে আমরা স্টার্টে ক্লিক করব। এই যে স্টার্ট, এটা আমরা ক্লিক করব। এটাই ক্লিক করার পরে মাইক্রোসফট ওয়ার্ড, এটা আমরা যাব। এই যে মাইক্রোসফট ওয়ার্ড, সরি ওয়ার্ড লেখা শুধু, জাস্ট সমস্যা নাই। এটা ক্লিক করার পর ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এটা ওপেন করবে। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট মানে নতুন একটা পেজ ওপেন করলাম। আচ্ছা, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পর আমাদের সামনে এভাবে একটা ইন্টারফেস, মানে এভাবে একটা ডকুমেন্ট ওপেন হবে। এভাবে একটা ডকুমেন্ট ওপেন হওয়ার পরে এখানে আমরা সাধারণত আমার কাজটা আমি করব, যে আমাদের কাজটা করতেছি। এই যে আমার কাজটা করতেছি। আচ্ছা, আমার কাজটা করার পরে এখন যে কাজ, যেমন আমি ফার্স্ট থেকে কাজটা দেখাবো, এই জন্য ফাইলে, যে ফাইল থেকে কাজ দেখাবো। এই যে এখান থেকে ফাইল দেখুন, এই থেকে কাজ দেখাবো। তো আমরা ফাইলে ক্লিক করি। ফাইলে ক্লিক করার পরে এখানে নিউর কাজ হচ্ছে গিয়ে নতুন একটা ডকুমেন্ট তৈরি করা। যেমন এখানে দেখুন আমরা আমাদের ডকুমেন্ট 1 লেখা আছে, এখানে ডকুমেন্ট 1। তো আমরা যদি আরেকটা ডকুমেন্ট ওপেন করতে চাই, যে আমরা এই ডকুমেন্টে আমি একটু পার্সোনালি কাজ করতেছি, এখন আরেকটা কাজ করতে হবে বা আরেকটা লোকের আরেকটা কাজ করতে হবে, এই জন্য আমাদের নতুন আরেকটা ডকুমেন্ট ওপেন করতে হবে। তো এই জন্য আমরা ফাইল থেকে এখানে ফাইল থেকে নিউতে ক্লিক করার পর সেম ওই যে আগের মতো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, যে কোনো একটা ডকুমেন্ট ওপেন করবো। তো আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা ওপেন করে নতুন আরেকটা ডকুমেন্ট, এই যে দেখুন এখানে আমাদের লেখা আছে ডকুমেন্ট 2। তো এখানে আমরা ডকুমেন্ট 2 তেও কিছু কাজ করব, মানে যে কাজটা আমার ডকুমেন্ট 2 তে করতে হবে সেটা করলাম। সেটা করার পরে আমার এই কাজটা জাস্ট কিছুক্ষণের জন্য বিরতি থাকবে, এজন্য আমরা আগের যে ডকুমেন্টটা ফার্স্ট ডকুমেন্ট সেটা চলে যাব। এই যে আপনারা একটু লক্ষ্য করবেন নিচ বরাবর এখানে যে ডব্লিউর মতো একটা চিহ্ন আছে। তো আমরা যদি এটা ক্লিক করি তাহলে আমাদের সম্পূর্ণ মানে ডকুমেন্টগুলো শো করবে। এই যে দুটো ডকুমেন্ট আছে, দুটো ডকুমেন্টই শো করলো। তো আমরা ফার্স্ট ডকুমেন্টে চলে যাই। ফার্স্ট ডকুমেন্টে চলে যাওয়ার পর এখন ফার্স্ট ডকুমেন্টে যে কাজ ছিল তার পরেরটা আমরা শুরু করব। তো এখান থেকে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আমাদের এটা হচ্ছে ফন্ট। ফন্ট যদি আপনার ফার্স্ট ডকুমেন্টে বাংলা থাকে বাংলায় থাকবে, প্রবলেম নাই। শুধু বিজয়টা, আপনার কিবোর্ডের বিজয়টা যদি আপনি ডকুমেন্ট 2 তে ইংলিশ লিখছেন, তো আপনার বিজয়টা অবশ্যই ক্লোজ করতে হয়েছে। তো ওইখান থেকে আপনার ডকুমেন্টটা সরি মানে ওইখান থেকে আপনার বিজয়টা আবার ওপেন করতে হবে। তো এই হচ্ছে ফার্স্ট ফাইল থেকে নিউর কাজ। নিউর পর হচ্ছে ওপেন। এই যে ফাইলে যাই ওপেনের কাজ কি? ওপেনের কাজ হচ্ছে আপনি পূর্বে একটা কোনো ডকুমেন্ট করা আছে আপনার কম্পিউটারে, আপনি যদি সেটা ওপেন করতে চান বা কোনো একটা পিকচার ওপেন করতে চান, সেজন্য আমাদের ফাইল থেকে ওপেন। তো ওপেনে যাওয়ার পর এখান থেকে আমাদের পূর্বে যদি কোনো ডকুমেন্ট ওপেন করতে চাই, এই যে রিসেন্ট কিছু ফাইল আছে এখান থেকে যদি ওপেন করতে চাই, বা আমার কম্পিউটার কোথায় কি টাইপ করা আছে সেখান থেকে যদি কিছু ওপেন করতে চাই, তো আমাদের দিস পিসিতে কোথায় আছে সেটা আমরা যে অবশ্যই আপনার কম্পিউটার আপনি জানবেন যে আপনার ডকুমেন্টস কোথায় থাকবে। তো আমি সেখান থেকে যদি কিছু ওপেন করতে চাই সেখান থেকে আমরা ওপেন করতে পারবো। তো দেখি এখানে আমার একটা আছে, তো এখান থেকে আমরা জাস্ট এই ফাইলটা ওপেন করতেছি। এই যে দেখুন একটা বায়োডাটা, জাস্ট এটা আমি ওপেন করলাম। তো এখানে আমাদের এখন 3টে ডকুমেন্ট ওপেন হয়েছে, 3টে ডকুমেন্ট। এই হচ্ছে ওপেনের কাজ। ওপেনের কাজ হচ্ছে পূর্বে কিছু ডকুমেন্ট যদি তৈরি করা থাকে সেগুলো যদি আমি ওপেন করতে চাই, এটা হচ্ছে এই ওপেন দ্বারা আমরা সেটাকে ওপেন করব। ওকে, এরপর হচ্ছে সেভের কাজ হচ্ছে আমি যে এই যে ফার্স্ট ডকুমেন্ট বা সেকেন্ড ডকুমেন্ট যেটা করেছি, আমি এখান থেকে কিছু একটা লিখেছি, লেখার পর এটা আমি সেভ করব, মানে এটা আমি কম্পিউটার সংরক্ষণ করে রেখে দিব, ভবিষ্যতে আমার লাগবে এর জন্য। তো এটা যদি করতে যাই তাহলে আমার সেভ করতে হবে। সেভের জন্য আমরা
ফাইলে ক্লিক করব, ফাইলে ক্লিক করে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এখন আমি কম্পিউটার কোথায় সেভ করতে চাই সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দেব। আমি ব্রাউজে ক্লিক করলাম, ব্রাউজে ক্লিক করার পর আমি সাধারণত ডেস্কটপে সেভ করব। তো আমি এখান থেকে ডেস্কটপ ক্লিক করি, এই যে ডেস্কটপ ক্লিক করার পরে আপনারা জাস্ট লক্ষ্য করবেন এগুলা ডেস্কটপে ক্লিক করার পর ফাইল নেম, আমি কি নামে এই ফাইলটা সেভ করব। তো আমি এখানে ক্লিক করে দেন আমার ফাইল নেমটা লিখে দেব। তাহলে আমি ফাইল নেমটা লিখলাম করিম। ওকে, এরপর সেভ অ্যাজ টাইপ ওয়ার্ড ডকুমেন্ট। আমি যদি এটা পিডিএফ আকারে করতে চাই তো এখান থেকে পিডিএফ করতে পারবো, আর ওয়ার্ড ডকুমেন্ট থাকলে আমার এটা ওয়ার্ড ডকুমেন্ট থাকবে। ওকে, তা আমার সাধারণত ওয়ার্ড ডকুমেন্টই থাক। এই যে সেভে ক্লিক করলাম, আমার ফাইলটা অলরেডি সেভ হয়ে গেছে। এটা আমার সেভ হচ্ছে কোথায়? ডেস্কটপে। আচ্ছা, এখন অনেকে একটু কনফিউশনে থাকেন ডেস্কটপ কোনটা আবার ডেস্কটপ কোথায়। তো আমি এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করতে হলে এই যে মাইনাস চিহ্নটা এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এটা মিনিমাইজ হয়ে যাবে। তো আমার পূর্বের ফাইল ওইগুলো মিনিমাইজ করে রাখি। এখন এই যে সামনে আমার ইন্টারফেসটা শো করছে এটা একটা ডেস্কটপ। তো এই ডেস্কটপে আমি কি সেভ করেছিলাম? করিম নামে একটা ওয়ার্ড ডকুমেন্ট সেভ করেছিলাম। এই যে দেখেন করিম নামে আমার ওয়ার্ড ডকুমেন্টটা এখানে সেভ হচ্ছে। আমি এটা ডাবল ক্লিক করে ওপেন করলাম। এইগুলো সেভের কাজ। এরপর হচ্ছে সেভ অ্যাজের কাজ। সেভ অ্যাজের কাজ হচ্ছে একাধিক নামে সেভ করা, মানে একটা ফোল্ডারকে আপনি একাধিক নামে সেভ করতে পারবেন। এটার জন্য আমাদের সেভ অ্যাজ ক্লিক করতে হবে। যেমন আমি করিম নামে একটা ফাইল সেভ করেছি। এখন এখানে আমি জাস্ট নিচে আরো কিছু অ্যাড করলাম। এই যে কিছু একটা অ্যাড করলাম, অ্যাড করার পরে এখন যদি আমি ফার্স্ট যে লেখাটা, এই লাইনটা তো করিম নামে সেভ করা, তো আমার শুধু এইটুকু করিম নামে সেভ থাকবে। দেন আর সম্পূর্ণ যেটুকু এটু একটা অন্য নামে সেভ থাকবে। এই জন্য আমি সেভ অ্যাজ করব। এখন যদি আমি সেভ করি আবার, তাহলে কি হবে? আমার এইটুর সাথে এইটু অলরেডি যোগ হয়ে যাবে। আর যদি আমি সেভ অ্যাজ করি তাহলে এইটা একটা থাকবে ফাইল, এটা একটা থাকবে। তো এই জন্য আমরা ফাইল থেকে সেভ অ্যাজ যাওয়ার পরে ব্রাউজ, মানে আবার একটা আমার লোকেশন সেট করে দিতে হবে। ব্রাউজে যাই আমি, যেহেতু আমার ডেস্কটপ এখন লোকেশন সিলেক্ট করা আছে, দেন এখানে আমি করিম নাম, আমি এখান থেকে নামটা চেঞ্জ করে রহিম করে দেব। ওকে, রহিম করে দিয়ে সেভ। এরপর আমরা মিনিমাইজ করে দেখি। এই যে দেখুন ডেস্কটপে আমার দুইটা ফাইল, করিম একটা রহিম একটা, দুইটা ফাইল সেভ হয়েছে। এখন করিম যেটা, এটা আমার শুধু ওই প্রথমটুকু, আর যেটা রহিম নামে সেভ হয়েছে সেটা ফার্স্ট এন্ড লাস্ট দুটোই আছে। এই যে ফার্স্ট এন্ড লাস্ট এটা, সরি এটা দিটা সেভ করছিলাম না। ফার্স্ট, এই যে ফার্স্টের যেটা এটু ছিল করিম নামে, আর আমি সম্পূর্ণটুকু হচ্ছে রহিম নামে। এটা হচ্ছে সেভ অ্যাজ। আচ্ছা, আর একটু ক্লিয়ার করে সেভ অ্যাজ এর কাজটা কখন লাগে। যেমন ধরুন আমরা এখানে একটা বায়োডাটা ওপেন করা আছে, এইটা বায়োডাটা। এখন এই বায়োডাটাটার এই সাইডে যে অপশনটা, এই যে আমাদের এই সাইডে যে অপশনটুকু আছে, এই অপশনটুকু আপনার বেলায় যা আমার বেলায় তাই, অন্য একজনের বেলায় ওই একই হবে। যেমন নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, প্রেজেন্ট অ্যাড্রেস, কারেন্ট অ্যাড্রেস, এটা আমার বেলায় যেটা হবে আর একজনের বেলায় সেটাই হবে। তো আমরা যদি একটা বায়োডাটা করতে যাই, যেমন একটা আমার বায়োডাটা অলরেডি করা আছে, এখন আমার আরেকটা নতুন করে বায়োডাটা করতে হবে। এখন নতুন করে বায়োডাটাটা যদি আমি করতে যাই, তারপর আমার পেজ সাজানোর ব্যাপার আছে, ফন্ট গুলো সাজানোর ব্যাপার আছে, নতুন করে কমপ্লিটলি করতে গেলে আমার একটা টাইম লাগবে। তো আমি কি করব? পূর্বে যদি কোনো বায়োডাটা থাকে সেটা ওপেন করলাম। যেমন এখানে আমার 5টা ফ্রেন্ড আছে, 5টা ফ্রেন্ডের জন্য 5টা বায়োডাটা তৈরি করতে হবে। এখন 5টা বায়োডাটাই আমার সংরক্ষণ করে রাখতে হবে। এখন 5টা বায়োডাটা যদি আমি 5 বার করতে যাই ফার্স্ট থেকে, তাহলে আমার অনেকটা টাইম লাগবে, মানে এটা সাজাইতে তারপর অনেকটা টাইম লাগবে। তো আমি কি করব? জাস্ট আমার ফার্স্টলি একটা বায়োডাটা করব, করার পর ওটা সুন্দর করে সাজাবো। সাজানোর পরে এখন এই যেমন ধরেন ফার্স্ট যে ফ্রেন্ডটা, তার বায়োডাটা এটা। এখন সেকেন্ড যে, তার জন্য একটা বায়োডাটা করব। তার বায়োডাটা করার জন্য আমি জাস্ট নামটা চেঞ্জ করে দেব। নামটা সিলেক্ট করে আমি নামটা চেঞ্জ করে দিলাম। ওকে, এরপর ফাদার্স নেমটা ওই সেম চেঞ্জ করে দিলাম, মাদার্স নেমটা চেঞ্জ করে দিলাম, ব্লেস, তারপর পোস্ট, এগুলো সব আমি চেঞ্জ করে দেব। ডেট অফ বার্থ, এগুলো সব চেঞ্জ করে দিয়ে এখন আমার ফার্স্ট দেখুন, আমরা ফার্স্ট যে নামটা, মানে ফার্স্ট যে ফ্রেন্ডের বায়োডাটা, এখন তার নাম কিন্তু নেই। তো আমার তারটা তো দরকার আছে, তারটা তো রাখতে হবে, যেহেতু আমি এখন পর্যন্ত প্রিন্ট দেই নাই বা আমার ভবিষ্যতেও লাগতে পারে, এই জন্য। তো এখন যদি আমি সেভ দিই, সেভ দিলে কি হবে? ফার্স্ট যে ফ্রেন্ডের বায়োডাটা ওটা ক্লোজ হয়ে নতুন এটা সেভ হয়ে যাবে। আর যদি সেভ অ্যাজ দেই, তাহলে কিন্তু আমার ফার্স্ট এন্ড লাস্ট দুটো বায়োডাটাই থাকবে। যেমন আমি এখন থেকে ফাইলে যাই, ফাইলে গিয়ে সেভ অ্যাজ যাওয়ার পর ব্রাউজে যাওয়ার পর এখান থেকে যেমন ফার্স্ট ফ্রেন্ডের নাম ছিল রানা,
এখন এইটার নাম দেব, যেমন আরেকটা নাম দেই রহিম। আচ্ছা, দেন সেভ। আচ্ছা, এই হচ্ছে দুইটা। এখন যদি আমি আরেকজন করতে চাই, সেম ভাবে আমি আবারও সিলেক্ট করে নামগুলো চেঞ্জ করে দেবো। আচ্ছা, এখন দেখি আমাদের ফার্স্ট এটা আছে কিনা, একটু মিনিমাইজ করি, দেন আমাদের এই ফাইলটা ওপেন করি। ওপেন করার পরে এই যে রানা নামে যে ফাইলটা ছিল, এই যে দেখুন আমাদের এটা কিন্তু এখনো আছে। ওকে, আর পরে যেটা করেছিলাম রহিম নামে, এই যে দেখুন রহিম, এই যে দেখুন। তো এই কাজের জন্য আমার সেভ অ্যাজ কাজটা বেশি প্রয়োজন হয়। তো আশা করি সেভ অ্যাজ এর কাজটা বুঝতে পারছেন। আচ্ছা, সেভ অ্যাজ এর পরে আমাদের আছে প্রিন্টের কাজ। এখন আমাদের প্রিন্টের কাজটা একটা ইম্পর্টেন্ট কাজ, যেহেতু আমাদের ধরো একটা বায়োডাটা করা আছে, আমি বায়োডাটাটা এখন প্রিন্ট দেব। এটা প্রিন্ট দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, ফাইল থেকে প্রিন্ট, এই যে প্রিন্ট অপশনে ক্লিক করব। প্রিন্ট অপশনে ক্লিক করার পরে এভাবে একটা ইন্টারফেস শো করবে। এখানে আমাদের দেখুন রিভিউটা দেখাচ্ছে, আমাদের পেজটা, এখন পেজটা যে পেজটা প্রিন্ট দেব সেই পেজটা এখানে রিভিউ দেখাচ্ছে। তো একেবারে নিচে দেখুন, আমরা নিচ থেকে শুরু করি ওয়ান পেজ পার শিট। মানে আপনার এখানে ধরুন 10টা পেজের একটা শিট আছে, আপনি ওই শিটটা একটা করে পেজ প্রিন্ট দিতে চান, যেমন 10টা পেজ প্রিন্ট দিতে চান, তার জন্য ওয়ান পেজ পার শিট এটা ক্লিক করলে হবে। এখানে আরো আছে, যেমন 2 পেজ পার শিট, 4 পেজ পার শিট। যদি এইভাবে দিতে চান এখান থেকে একটা সিলেক্ট করে দিয়ে নেবেন। ওকে, এরপর হচ্ছে নরমাল মার্জিন বলতে বুঝেছে আমার এই যে পেজটা উপরে, টপ উপরে, তারপর বাটম নিচে, রাইট ডানে, লেফট বামে। তো আমার চারো সাইডে কত জায়গা আছে, কতটা মার্জিন আছে সেটা আমার সিলেক্ট করতে হবে। এজন্য আমার নরমাল মার্জিন, সেটা যদি ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে আমার দেখুন নরমাল মার্জিন টপ উপরে আছে 1 ইঞ্চি, লেফট বামে আছে 1 ইঞ্চি, বাটম নিচে আছে 1 ইঞ্চি, রাইট ডানে 1 ইঞ্চি। মানে আমার চারিদিকে এখন বর্তমানে 1 ইঞ্চি করে আছে। এরপর যদি আমি ন্যারো দেই, এখান থেকে যদি আমি ন্যারোতে ক্লিক করার পর এই যে দেখুন আমাদের মার্জিনটা কিন্তু কমে গেল, উপর থেকে কমে গেছে, এদিকে যেহেতু আর লেখা নাই, এদিকে আর নাই। তো আমরা এখান থেকে না মার্জিনসটা সিলেক্ট করে দিতে পারবো। তো আমি সাধারণত নরমালটাই দেই। ওকে, এরপর হচ্ছে এখানে দেখুন লেটার, মানে আমার এই পেপারটা কোন পেপার সাইজে প্রিন্ট হবে, এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারবো। যেমন লেটার সাইজ, লিগ্যাল সাইজ A4 সাইজ। তো সাধারণত বায়োডাটা, এটা সিঙ্গেল পেজের বায়োডাটা, এটা আমার A4 সাইজে হয়। এজন্য আমরা লেটার এখানে ক্লিক করে এখান থেকে আমরা A4 সাইজটা সিলেক্ট করে দেব। এই যে উপরে A4 সাইজ, যদি এখান থেকে অন্য সাইজ লাগে আমরা সিলেক্ট করে দেব। এই যে দেখুন আমার A4 সাইজ সিলেক্ট করা হয়ে গেছে। আচ্ছা, এরপর যে প্রোটেক্ট অরিয়েন্টেশনের কাজটা হচ্ছে গিয়া, এখানে যদি আমি ক্লিক করি, এই যে ল্যান্ডস্কেপ, প্রোটেক্ট অরিয়েন্টেশন আর ল্যান্ডস্কেপ অরিয়েন্টেশন, মানে এই পেজটি আমার এখন লম্বা ভাবে আছে। ঠিক আছে, এই পেজটা আমার লম্বা আছে, এটা আছে প্রোটেক্ট। আর এটা যদি আমি আড়াআড়ি করতে যাই, তখন আমার প্রোটেক্ট ক্লিক করে দেন ল্যান্ডস্কেপ, এখন আমার পেজটি কিন্তু আড়াআড়ি হয়ে গেছে। ঠিক আছে, এখন এই কাজগুলো কখন লাগে, প্রোটেক্ট আর ল্যান্ডস্কেপ কাজটা কখন লাগে, যেমন ধরুন আপনার জাস্ট লেখা কম কিন্তু লেখাটা আমি অনেক বড় করতে চাই, এজন্য, যেমন উদাহরণ হিসাবে দোকানে সিসি ক্যামেরা লাগানো আছে। আচ্ছা, দোকানে সিসি ক্যামেরা লাগানো আছে, এখন লেখাটা আমি একটু বড় করব, যতটা বড় আমার পেজে ধরে ততটা বড়ই আমি করব। তো এই জন্য আমরা পেজটার ফার্স্টলি ল্যান্ডস্কেপ করব, ল্যান্ডস্কেপ করে দেন কাজটা করব। আমি যদি পোর্ট্রেটি করি, পোর্ট্রেটি করলে আমার লেখাটা লং বেশিটা হবে না, কারণ আমার আরে থাকবে কত ইঞ্চি, এখান থেকে আমরা দেখুন এই যে আমাদের আরে আছে 8.27 ইঞ্চি, ইনটু লম্বা আছে 11.69। তো আমি যদি সেটা পোর্ট্রেটি করি, পোর্ট্রেটি করলে কিন্তু আমার এই 11.69 ইঞ্চি আসবে, মানে এতটা লং আসবে লেখাটা। আর যদি আমি ল্যান্ডস্কেপে করলে আমার 11.69 এটা আসবে। আর যদি আমি পোর্ট্রেটে করি তাহলে 8.27, তার মানে লেখাটা বেশি বড় হবে না। তো এইসব কাজের জন্য আমার এই পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপটা লাগবে। ওকে, আমি এটাকে পোর্ট্রেটে রাখি। ওকে, এরপর হচ্ছে প্রিন্ট অন সাইডেড এর কাজ হচ্ছে, যেমন ধরুন আমার এখানে আচ্ছা, এরপর প্রিন্ট অন সাইডেড কাজ এক্সাম্পল, আমার এখানে ধরেন 50টা পেজ টাইপ করা আছে। 50টা পেজ টাইপ করার পরে আমার 50টা পেজ টাইপ করা আছে, আমি প্রিন্ট অন সাইডেড ক্লিক করে এখান থেকে যদি আমি এখান থেকে আমি প্রিন্টেড চেঞ্জ করে দিই, তাহলে আমার দেখতে ভালো হবে।
আচ্ছা 50টা পেজ টাইপ করা আছে, আমি 50টা পেজ এপি টু পি প্রিন্ট দিতে চাই। মানে যেমন ফার্স্ট পেজে আসবে মানে পেজের এক সাইডে আসবে 1 নাম্বার পেজ, অপর পেজের 2 নাম্বার, পরে 3 নাম্বার, অপর পেজের 4 নাম্বার, এইভাবে মানে এপি টু পি যদি প্রিন্ট দিতে চাই তখন আমার প্রিন্ট অন সাইডেড এটা ক্লিক করে প্রিন্ট অন বোথ সাইডেড এটা আমি সিলেক্ট করব। এই যে প্রিন্ট অন বোথ সাইডেড মানে আমার 50টা পেজ এখন যদি প্রিন্ট দিই তাহলে আমার প্রিন্ট অন বোথ সাইডেড দেওয়া থাকলে মাত্র 25টা পেজ আসবে, কারণ এপি টু পি করে প্রিন্ট আসবে। ওকে, তার এখান থেকে যদি আমরা অনসাইডেড দেই, অনসাইডেড দিলে 50টা পেজ 50টা প্রিন্ট হবে, মানে শুধু এক সাইড প্রিন্ট হবে। আমরা যদি এখান থেকে বোথ সাইডেড দেই তাহলে কিন্তু আমার সিরিয়াল ভাবে, যেমন ফার্স্ট পেজে এপি টু পি মানে ফার্স্ট পেজ আসবে এক সাইডে, সেকেন্ড পেজ অপর সাইডে, অটোমেটিক্যালি। এটা আপনার সব প্রিন্টারে হবে না, কিছু কিছু প্রিন্টার আছে যেটা আমার বোথ সাইডে সাপোর্টেড। তো এখান থেকে যদি আমি সিলেক্ট করি তাহলে কি করবে, বোথ সাইডে সিলেক্ট করার পরে আমরা নিজে কিছু করতে হবে না, আমি জাস্ট এখান থেকে কমেন্ট দিয়ে দিলাম, আমার বাকি কাজ কম্পিউটার এন্ড প্রিন্টারে করে নেবে। যে আমি এখানে বোথ সাইডে প্রিন্ট দেওয়ার পরে আমার ফার্স্ট যে পেজটা প্রিন্ট আসবে, প্রিন্ট আসার পর প্রিন্টার অটোমেটিক্যালি ওই পেপারটা আবার টেনে ভিতরে নিয়ে যাবে, সেকেন্ড পেজটা অপর পেজে প্রিন্ট দিয়ে দেবে। এটা আমার জাস্ট ওই পেপারটা ধরতে হবে না, জাস্ট আমি এখান থেকে কমেন্ট করে দিলেই হয়ে যাবে। ওকে, এইগুলো প্রিন্ট অন সাইডেড এন্ড বোথ সাইডেড এর কাজ। এরপর হচ্ছে পেজেস। পেজেস এর কাজ কি, পেজেস এর কাজ হচ্ছে গিয়া যেমন এখানে আমার 50টা পেজ টাইপ করা আছে, তো এক্সাম্পল দেখাচ্ছিলাম যে 50টা পেজ আমার টাইপ করা আছে, তাহলে 50টা পেজ সবগুলো লাগবে না, আমার মাঝখান থেকে কিছু পেজ লাগবে, যেমন আমার 20 নাম্বার পেজটা লাগবে, 10 নাম্বার পেজটা লাগবে, 15 নাম্বার পেজটা লাগবে। এই জন্য আমরা পেজেস, এই যে দেখুন ব্ল্যাঙ্ক একটা ঘর আছে, এটাই ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা সিলেক্ট করে দেব। আচ্ছা এখান থেকে আমরা সিলেক্ট করে দিচ্ছি যেমন 20 নাম্বার পেজ, এই যে 20, দেন কমা, এরপর আমরা 25 নাম্বার পেজ যদি প্রিন্ট দিতে চাই এখান থেকে 25, কমা, এরপর আমরা যেমন 13 নাম্বার পেজটা প্রিন্ট দেব 13, কমা, এরপর আবার 49 নাম্বার পেজটা প্রিন্ট দেব। ওকে, কমা, এরপর আমি 35 থেকে 30 নাম্বার পেজ প্রিন্ট দেব, যেমন 35 মাইনাস 30। আচ্ছা আমি এগুলো এলোমেলো কেন লিখলাম একটু বোঝাচ্ছি। যেমন আমার এখন প্রিন্ট হবে কি 20 নাম্বার, 25 নাম্বার, 13 নাম্বার, 49, 35 থেকে 30, মানে আমি এখান থেকে এলোমেলো এই জন্য লিখেছি যে আমি যেটা আগে কমেন্ট দেবো সেটা আগে প্রিন্ট হবে। যেমন আমি এখানে 20, তারপর দিয়েছি 25, এরপর 13, যে আমার 13 ছোট মানে 13 পেজ নাম্বারটা আগে, 13 আগে প্রিন্ট হবে সেটা না, আমি যেভাবে কমেন্ট দেবো সেভাবে প্রিন্ট হবে। আমি যদি 20 আগে দিই তাহলে 20 নাম্বার আগে প্রিন্ট হবে, 25 আগে দিলে 25 নাম্বার পেজটা আগে প্রিন্ট হবে। ওকে, এখন 13 যেহেতু লাস্টে দিয়েছে 13 লাস্টেই হবে, এরপর 49, এরপর আবার 35, এখান থেকে আমি মানে এই যে মাইনাস চিহ্নটা দিয়েছি, মাইনাস বলতে বোঝাচ্ছে এটা আমরা বুঝি কি জাস্ট থেকে, মানে 35 থেকে 30, মানে 35, 36, 38, 38, 40, সরি 35 থেকে সরি এখান থেকে একটু 35 থেকে 30 নয়, 35 থেকে 40। আচ্ছা এখানে আমার 35 থেকে 40 নাম্বার পেজ প্রিন্ট হবে, মানে 35, 36, 37, 38, 39, 40 সবকটা পেজ প্রিন্ট হবে। ওকে, আচ্ছা এখানে আরেকটা কাজ আছে দেখুন, আমি এখানে পেজেস কমেন্ট দিয়েছি আর নিচে যদি দেওয়া থাকে বোথ সাইডেড, তো এখন আমার কিভাবে প্রিন্ট হবে, যদি এখানে বোথ সাইডে থাকে আর এখানে যদি পেজেস থাকে, যেমন আমার ফার্স্ট পেজে আসবে 20 নাম্বার, অপর ফার্স্ট পেজে মানে ফার্স্ট পেজের অপর পেজে আসবে 25 নাম্বার, এর পরের পেজটা আসবে 13 নাম্বার, 13 নাম্বার অপর পেজে আসবে 49 নাম্বার, এইভাবে যদি এখান থেকে বোথ সাইড দেওয়া থাকে আর এখানে আমার পেজেস কমেন্ট দেওয়া থাকে। তো পেজেসটা গেল, আচ্ছা এটা আমি মুছে দেই। এরপর হচ্ছে প্রিন্ট অল পেজ। প্রিন্ট অল পেজের কাজ হচ্ছে কি আমাদের যে 50টা পেজ টাইপ করা আছে, আমি যদি 50টা পেজ সব প্রিন্ট দিতে চাই দেন আমার প্রিন্ট অল পেজ থাকলো, আমি প্রিন্ট ক্লিক করলে আমার 50টা পেজ সম্পূর্ণ প্রিন্ট হয়ে যাবে। আর যদি আমাদের কারেন্ট পেজ চলতি পেজটা প্রিন্ট দিতে চাই, আচ্ছা চলতি পেজ কোনটা, সরি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এই যে এখানে দেখুন প্রিন্ট কারেন্ট পেজ, এই যে প্রিন্ট কারেন্ট পেজে যদি ক্লিক করি শুধু একটা পেজ প্রিন্ট হবে। এখন কারেন্ট পেজ বলতে কোনটা বোঝাচ্ছে, আমরা একটু ব্যাগে যাই, ব্যাগে যাওয়ার পর এই যে দেখুন আমাদের একটা কার্সার মিটমিট করবে, এই যে এখানে একটা কার্সার মিটমিট করে, যেহেতু আমার এটা এইখানে কাজ করতেছি এখন কম্পিউটার বুঝে নেবে এটা আমার কারেন্ট পেজ মানে চলতি পেজ আমার এইটাই। তো আমি যদি এই পেজটা প্রিন্ট দিতে চাই তখন প্রিন্টে ক্লিক করে এখান থেকে আমরা কারেন্ট পেজটা সিলেক্ট করে দেব। এখান থেকে কারেন্ট পেজটা সিলেক্ট করে দিলে আমার চলতি ওই পেজটাই প্রিন্ট হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে এখানে প্রিন্টার, এই যে দেখুন এখানে লেখা আছে প্রিন্টার, তো আমরা কোন পেজ প্রিন্ট দেব, সরি কোন প্রিন্টারে প্রিন্ট দেব সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দেব। যেহেতু আমার এই কম্পিউটারে
বেশ কয়েকটি প্রিন্টার সেটআপ দেওয়া আছে। এই যে ইপসন 130 কপি, মানে এখানে দুইটি ইপসন আমার সেটআপ দেওয়া। তারপর তোশিবা, তারপর আমার আরো প্রিন্টার আছে, সেটা এখন আপাতত ইনস্টল দেওয়া নেই। তো আমি কোন প্রিন্টারে প্রিন্ট দেব, যেমন ধরুন আচ্ছা আমি কোন প্রিন্টারে প্রিন্ট দেব তা এখান থেকে সিলেক্ট করে দেব। তো আমার কম্পিউটারের সাথে যে প্রিন্টারটা কানেক্ট দেওয়া থাকবে সেই প্রিন্টারটা কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করব। আমি কানেক্ট দিলাম এখানে, যেমন এখানে আমি তোশিবা এটা সিলেক্ট করা, আর আমার যদি কানেক্ট দেওয়া থাকে ইপসন, তাহলে তো আমার প্রিন্ট হবে না। তো আমার যে প্রিন্টারটা কানেক্ট দেওয়া থাকবে সেই প্রিন্টারটাই আমি এখান থেকে সিলেক্ট করে দেব। যেমন আমি ইপসনে প্রিন্ট দিতে চাইলে ইপসন এখানে সিলেক্ট করব, ইপসনের কেবল এনে আমার কম্পিউটারের সাথে কানেক্ট দেব। ওকে, এখান থেকে এভাবে প্রিন্টার সিলেক্ট করব। এরপর হচ্ছে কপিস, মানে আমার এই যে পেজটা, এই পেজটার কয়টা কপি প্রিন্ট দেব, এখান থেকে উপরে ক্লিক করলে, এটা ক্লিক করলে বাড়বে, নিচে ক্লিক করলে কমবে। আবার এখান থেকে আমরা টাইপ করে লিখেও দিতে পারবো, যেমন 50। ওকে, মানে এখন আমার বায়োডাটা পেজটা 50টা কপি হবে। আর যেটা আমি দেখাইছিলাম এক্সাম্পল হিসেবে যে 50টা পেজ টাইপ করা আছে, তো 50টা পেজ টাইপ করা আছে, আমি যদি এখানে কপিস 50 দিই, তাহলে কিন্তু 50টা পেজ মানে প্রতিটা পেজের 50 কপি করে হবে। ওকে, তো এখান থেকে আমি কমিয়ে নিতে পারবো। এরপর এই হচ্ছে প্রিন্ট। ওকে, এই হচ্ছে প্রিন্ট। এখনো যদি এই প্রিন্ট বাটনে আমরা ক্লিক করি, তাহলে আমাদের পেজগুলো সম্পূর্ণ প্রিন্ট হয়ে যাবে। ওকে, এই গেল আমাদের ফাইলের কমপ্লিটলি। একটু কাজ দেখাই, ফাইলটিকে শেয়ারে কি কাজ আছে, মানে এই যে ফাইলটা আমার বায়োডাটাটা, এটা যদি আমি শেয়ার করতে চাই, ফাইলে ক্লিক করে শেয়ারে ক্লিক করে এখান থেকে দেখুন ইমেইলে শেয়ার করতে পারি, তারপর শেয়ার উইথ পিপল, এভাবে যে কোনো একটা শেয়ার করতে পারি। এটার কাজটা এখন আমার লাগে না, জাস্ট এখানে আমরা যেটুকু দেখাইছি আমাদের এই কয়টা কাজই আমাদের সাধারণত লাগবে। ওকে, এইগুলো আমাদের ফাইলের কাজ কমপ্লিট। এরপর হচ্ছে গিয়া ফাইলের পরে আমাদের সেকেন্ড যেটা হোম, আমরা এখন হোমের কাজ দেখব। হোমের কাজ হচ্ছে ফার্স্টে কাট কপি পেস্ট। আচ্ছা এখন দেখুন আমাদের কাট কপি পেস্ট কিন্তু সম্পূর্ণ অস্পষ্ট, এই যে কাট কপি পেস্ট সবকটা কিন্তু অস্পষ্ট, কোনোটাই স্পষ্ট নাই। আচ্ছা ফার্স্টে আমাদের কাটের কাজ কি, আমার যেমন এই লেখাটা এখানে লাগবে না, এখান থেকে সিলেক্ট করে আমি অন্য জায়গায় নিয়ে যাব, এজন্য কাট। এরপর হচ্ছে কপির কাজ কি, এই লেখাটা আমার এই জায়গাও লাগবে, অন্য জায়গায় লাগবে, এজন্য সিলেক্ট করে কপি করব, কপি করে অন্য জায়গায়, আর অন্য জায়গায় নেওয়ার জন্য যে জায়গায় নেব সেই জায়গা কার্সার ক্লিক করে দেন পেস্টে ক্লিক করলে আমার লেখাটা এখানে চলে আসবে। এটা হচ্ছে পেস্টের কাজ। ওকে, কাট কপি পেস্ট তিনটার কাজ। ওকে, এরপর হচ্ছে এখান থেকে বোল্টের কাজ কি, লেখা মোটা করা, যেমন এই যে লেখাটা আমি যদি মোটা করতে চাই এজন্য আমাদের বোল্টে ক্লিক করতে হবে। তারপর ইটালিকের কাজ কি, লেখা বাঁকা করা। এরপর ইউতে আন্ডারলাইনে এই যে এখানে আন্ডারলাইন মানে নিচে একটা লাইন তৈরি করা। এরপর এখানে আছে টাইমস নির্মাণ, এটা হচ্ছে ফন্ট, আমি কোন ফন্টে লিখতে চাই এই ফন্টটা হচ্ছে এখানে, এই যে ক্লিক করে এখান থেকে আমি যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে দেব। এরপর হচ্ছে 14, এটা হচ্ছে ফন্ট সাইজ, আমার লেখার সাইজটা কতটা বড় ছোট হবে, এখান থেকে আমি সিলেক্ট করে এখান থেকে ফন্ট সাইজটা বড় ছোট করে দিতে পারবো। এরপর হচ্ছে যাইলো এখান থেকে ইনক্রিজ ফন্ট সাইজ, আমার এটা হচ্ছে ফন্ট বড় হয় ফন্ট সাইজটা, আর মানে ডিসক্রিজ ফন্ট সাইজ, এটাই ফন্ট সাইজ গুলো ছোট হয়। ওকে, পরে এটা হচ্ছে টেক্সট ইফেক্টস, মানে লেখাটার বিভিন্ন ইফেক্টস আসবে। ওকে, এরপর হচ্ছে এখান থেকে টেক্সট হাইলাইট কালার, মানে আমার যদি এই লেখাটা সিলেক্ট করে এখান থেকে একটা কালার করার জন্য টেক্সট হাইলাইট কালার, এই যে এইভাবে একটা টেক্সট হাইলাইট কালার হবে। এরপর হচ্ছে এখানে চেঞ্জ ক্যাশের কাজ হচ্ছে আমি এখান থেকে লিখেছি, যেমন এখানে আমার বড় হাতে ছোট হাতের বিভিন্ন স্টাইলে লেখা আছে, আমি যদি সিলেক্ট করে চেঞ্জ ক্যাশে ক্লিক করলে সেন্টেন্স ক্যাশ, মানে সেন্টেন্সের যেমন ফুল স্টপের আগে যে লেখাগুলো থাকে সেটা একটা সেন্টেন্স, তো ওই সেন্টেন্সের প্রথম অক্ষরটা যদি বড় হাতে দিতে চাই তাহলে এখান থেকে সেন্টেন্স ক্যাশ, এই যে দেখুন সেন্টেন্স ক্যাশ। এরপর হচ্ছে গিয়া লোয়ার ক্যাশ, মানে সব লেখা হাতের লেখাগুলো ছোট হাতের। এরপর আবার ক্লিক করি আপার ক্যাশ, মানে সব হাতের লেখাগুলো বড় হাতের, এই যে দেখুন। এরপর আবার ক্লিক করি ক্যাপিটাল ইজ ওয়ার্ড, মানে প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের, বাকিগুলো ছোট হাতের। তারপর হচ্ছে টগল ক্যাশ মানে প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর ছোট হাতের, বাকিগুলো সব বড় হাতের। ওকে, এই হচ্ছে চেঞ্জ ক্যাশ। তারপর হচ্ছে ফন্ট কালার, মানে লেখার প্রতিটা অক্ষর, মানে এক একটা অক্ষর কালার করা, এই যে ফন্ট কালার, এখান থেকে বিভিন্ন স্টাইলে কালার করতে পারবো প্রতিটা অক্ষর, এটা হচ্ছে ফন্ট কালার। এরপর হচ্ছে অ্যালাইন লেফটের কাজ হচ্ছে আমার লেখাগুলো মানে বাম সাইডে, যেমন এটা সিলেক্ট করলে লেখাগুলো বাম সাইডে থাকবে অ্যালাইন লেফট।
তারপর সেন্টার মানে লেখাটা মাঝখানে, তারপর হচ্ছে রাইট লেখাটা ডাইন সাইডে, তারপর হচ্ছে গিয়ে জাস্টিফাই, এই জাস্টিফাই মানে সমান করা। যেমন আমি ফার্স্টে লেখার পরে পেজ সম্পূর্ণ লেখছি, আমার পুরো পেজ লেখা কমপ্লিট, দেন আমি সম্পূর্ণ লেখাগুলো সিলেক্ট করে জাস্টিফাই মানে সমান করা। এটা যেমন বাংলা লেখার সময় এই সাইড সমান থাকবে, বা ইংলিশ লেখার সময় হয় এই সাইড মানে একটা লাইন বড় একটা লাইন ছোট এইভাবে থাকবে। সেই জন্য আমরা কি করব, ফার্স্টে সিলেক্ট করে দেন জাস্টিফাই মানে সমান করব। ওকে, এরপর হচ্ছে ব্লার। ব্লারস এর কাজ হচ্ছে গিয়া আমি লেখা শুরু করার আগে যেমন কিছুটা এই যে স্যাম্পল আছে এখান থেকে, এই যে বিভিন্ন স্টাইলের স্যাম্পলগুলো আমি যদি দিতে চাই, এটা হচ্ছে এখান থেকে ব্লারস। ওকে, এই যে দেওয়ার পরে আমি এখান থেকে লেখা শুরু করলে এন্টার দেব, অন্য আরেকটা চলে আসবে, এন্টার আরেকটা চলে আসবে, এটা হচ্ছে ব্লারস। এরপর হচ্ছে নাম্বারিং। নাম্বারিং এর কাজ কি, যেমন এখান থেকে আমার সিরিয়াল ভাবে নাম্বার দেওয়া আছে, আমি যদি এখান থেকে নাম্বারিং দিয়ে রাখি, এখান থেকে বিভিন্ন স্টাইলের নাম্বারিং আছে, যেটা দিয়ে রাখবো, দেওয়ার পরে সিরিয়াল ভাবে নাম্বারগুলো আসবে। ওকে, পাশে যেটা সেটাও নাম্বারিং এর সেম কাজ। এরপর হচ্ছে এই যে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং। লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং কাজ হচ্ছে আমার এই যে লেখার মাঝখানে উপরের লাইন নিচের লাইন এর মাঝখানে ফাঁকাটা বাড়ানো। এই যে লাইন এন্ড প্যারাগ্রাফ সিলেক্ট করে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং ক্লিক করলে এখান থেকে আমি লেখার স্পেসটা মানে লাইনের স্পেসটা বেশিক্ষণ করতে পারবো। ওকে, এরপর হচ্ছে শেডিং। শেডিং এর কাজ হচ্ছে লেখায় একটা কালার করা, মানে এই যে সিলেক্ট করলাম যতটুকু এইভাবে একটা কালার হবে, এটা হচ্ছে শেডিং এর কাজ। এখান থেকে এই যে শেডিং এর কাজ। ওকে, এরপর হচ্ছে কি বর্ডার্স। বর্ডার্স এর ভিতরে ক্লিক করলে এখান থেকে আমার এক একটা লাইনে বর্ডার্স আসবে। যেমন এইটার নিচে যদি একটা বর্ডার দিতে চাই, সিলেক্ট করে এখান থেকে আমি বর্ডার্স, এই যে দেখুন বাটম একটা বর্ডার্স, এই যে পুরো লাইনটা বর্ডার্স, অল বর্ডার্স। যদি আমি বাটম বর্ডার দিয়ে সেটি নিচে কমপ্লিট সম্পূর্ণ বর্ডার হয়ে যাচ্ছে। এই যে আমি সিলেক্ট না করে জাস্ট এলাকাটা ক্লিক করে এখান থেকে যদি বর্ডার দিতে চাই, তাহলে আমার পুরো লাইনটা একটা বাটন একটা নিচে বর্ডার হয়ে যাবে। ওকে, তারপর টপ বর্ডার উপরে, লেফট বামে রাইট ডানে এবার বর্ডার দিতে পারবো, আর অল বর্ডার্স মানে পুরোটা বর্ডার্স। ওকে, এগুলো বর্ডার্স এর কাজ। এরপর এখানে আছে ফাইন্ড। ফাইন্ড মানে খোঁজা। যদি আমি এখান থেকে কোনো মানে ওয়ার্ড বা কোনো অক্ষর খুঁজতে চাই, তখন আমার ফাইন্ডে ক্লিক করব। ফাইন্ডে ক্লিক করার পরে এই যে এখানে আমি সার্চ করব যেটা আমি খুঁজতে চাই। যেমন আমি 5 খুঁজবো, এখানে 5 লিখবো। 5 লিখবে, এই দেখুন আমার এখানে লেখার ভিতরে যে কয়টা 5 আছে সব কটা 5 মার্ক হয়ে যাবে। তো এখান থেকে আমি খুঁজে বের করতে পারবো। এটা হচ্ছে ফাইন্ড মানে খোঁজা। এরপর হচ্ছে রিপ্লেস মানে সংশোধন করা। আপনি যদি এখান থেকে কিছু একটা সংশোধন করতে চান, যেমন ধরুন এখানে 5 আছে, আমি 5 সংশোধন করে 7 লিখবো, তখন রিপ্লেস। রিপ্লেসে ক্লিক করে এই যে ফাইন্ড হোয়াট কি রিপ্লেস করব 5 রিপ্লেস উইথ, ওটা 5 রিপ্লেস করে আমি কি লিখতে চাই, যেমন 9 লিখতে চাই। ওকে, রিপ্লেস অল মানে আমার যে কয়টা 5 আছে সব কয়টা রিপ্লেস হয়ে যাবে। আর যদি শুধু রিপ্লেস দেই, তাহলে যে 5টা সিলেক্ট করে রিপ্লেস দেব সেটা যেটি হবে। তো আমি যদি রিপ্লেস অল দেই, রিপ্লেস অল দিলাম। ওকে, ক্লোজ। এই যে দেখুন আমার একটা 9 হয়ে গেছে, এটা 5 ছিল 9 হয়ে গেছে। এরপর হচ্ছে সিলেক্ট। সিলেক্টের কাজ হচ্ছে পুরোটা সিলেক্ট করা। এই যে সিলেক্ট অল দিলে আমার পুরোটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, তো আমাদের হোমের কাজ শেষ। এরপর হচ্ছে হোম, তারপর হচ্ছে ইনসার্ট। এখন হচ্ছে আমাদের ইনসার্টের কাজ। আচ্ছা, ইনসার্টে ক্লিক করি। ইনসার্টে ফার্স্ট হচ্ছে কভার পেজ। কভার পেজ, তো কভার পেজের কাজ কি, ফার্স্ট আমাদের কভার পেজের কাজ হচ্ছে আমরা যদি একটা বই তৈরি করতে চাই, তো আমার ওই বই যে একেবারে ফার্স্ট পেজটা হচ্ছে আমাদের কভার পেজ। এখানে ক্লিক করে এখান থেকে আমরা কভার পেজ সিলেক্ট করে কভার পেজ করব। এরপর হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ মানে পেজ বানানো। যেমন ধরুন আমার এখানে পেজ আছে একটা, কিভাবে বুঝবো একটা পেজ আছে, এই যে দেখুন পেজ 1 অফ, এই যে পেজ 1, আর এখানে লেখা আছে পেজ 1 অফ 1 মানে মোট পেজ একটা আমি 1 নাম্বার পেজই আছে। এখানে লেখা আছে মোট পেজ কয়টা, আর এখানে লেখা আছে মোট পেজ এন্ড কয় নাম্বার পেজ আছে সেটা। ওকে, তো এখান থেকে আমার পেজ আছে মোট একটা, আমি যদি পেজ বাড়াতে চাই তখন আমি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করব। আমি যতগুলো ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করব ততগুলো পেজ বাড়বে। এই দেখুন ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করতেছি, এই দেখুন আমার পেজ কয়টা হয়েছে, এখানে দেখুন এই পেজ হয়েছে 11টা, আর এখানে পেজ 11 মানে আমি 11 নাম্বার পেজে এখন আছি। এটা যেমন আমি মাঝখানে একটা পেজে ক্লিক করি, যেমন এই পেজে ক্লিক করলাম। ক্লিক করার পরে
এখন আমি কয় নাম্বার পেজ আছে, এই যে দেখুন 6 নাম্বার পেজ আছে, এখান থেকে বোঝা যাবে যে আমি কয় নাম্বার পেজ আছে। এই যে এখান থেকে দেখুন পেজ 6 অফ 11, মানে টোটাল পেজ হচ্ছে আমি লাস্টটাই বলবো টোটাল পেজ কয়টা, আর মাঝখানেটা বলবো কয় নাম্বার পেজ আছে। ঠিক আছে, আচ্ছা ব্ল্যাঙ্ক পেজ। এরপর হচ্ছে পেজ ব্রেক। এই দেখুন পেজ ব্রেকের কাজ হচ্ছে কি, পেজ ব্রেকের কাজ হচ্ছে যেমন ধরুন আমার ফার্স্ট এটা তো আমার ফার্স্ট পেজ, এই হচ্ছে আমার 1 নাম্বার পেজ। তো আমি 1 নাম্বার পেজের আগে মানে উপরে আরো একটা মানে একটা কভার পেজ করতে চাই। আমার এখানে যেটা বায়োডাটা করা আছে, আমি ফার্স্ট পেজটা কভার পেজ করতে চাই, বায়োডাটা থাকবে আমার সেকেন্ড পেজে। তো এখন যদি আমি ফার্স্ট পেজটা বায়োডাটা করতে চাই, এখানে আমার পেজ ব্রেক করে এটা আমি সেকেন্ড পেজে নিয়ে যাব, ফার্স্টে আরেকটা পেজ ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তো আমি ফার্স্টে মানে একবারে লেখার ফার্স্টে কার্সরটা রাখার পরে আমি যদি পেজ ব্রেক করি, এই যে দেখুন আমার পেজটা 2 নাম্বার পেজে চলে আসছে, আমার ফার্স্ট পেজটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এটা হচ্ছে পেজ ব্রেকের কাজ। ওকে, এরপর হচ্ছে টেবিল। টেবিলের কাজ কি, আমি এখান থেকে জাস্ট একটা এক্সাম্পল টেবিল আঁকলাম, আঁকার পরে এই যে দেখুন টেবিলের ভিতরে কাজ কি, এই যে আমি ইনসার্টে ক্লিক করে টেবিলে ক্লিক করার পর এখানে শর্টকাট কিছু টেবিল আছে, এরপর ইনসার্ট টেবিল, ড্র টেবিল, ইনসার্ট টেবিল, মানে আমার কলামস কয়টা, রো কয়টা। আমি একটু এখান থেকে এক্সাম্পল দেখাচ্ছি। এইটাকে বলে কলামস, এই ঘরগুলোরে বলে কলামস, আর এগুলোরে বলে রো। ওকে, তো এভাবে আমি কয়টা রো নিতে চাই, কয়টা কলামস নিতে চাই, সেটা আঁকার জন্য আমরা টেবিলে ক্লিক করব, টেবিলে ক্লিক করে ইনসার্ট টেবিল নাম্বার অফ কলামস, এখান থেকে আমি কয়টা কলামস হবে সেই কয়টা কলামস দিয়ে সিলেক্ট করে দেব, নাম্বার অফ রোজ মানে কয়টা রো হবে এখান থেকে আমরা সিলেক্ট করে দিয়ে দেব। ওকে, এই যে দেওয়ার পর ওকে দিলে আমার এই যে টেবিল একটা এখানে ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, এই আমরা টেবিলটা আঁকলাম, টেবিলটা আঁকার পর এখানে কিছু কাজ আছে টেবিলের ভিতরে, আমি সেই কাজটা দেখাচ্ছি। আমি যদি এই কলামসটা ডিলিট করতে চাই, তো এখান থেকে রাইট ক্লিক করে ডিলিট কলামস করে দেব। আচ্ছা, আমরা যেহেতু আমার বিস্তারিত দেখাবো না আজকে, তো এটার আলোচনা আমি নেক্সট ভিডিওগুলোতেই করব পার্ট বাই পার্ট, যাদের লাগবে সেখান থেকে দেখে নেবেন। এভাবে টেবিল আঁকা হচ্ছে। ওকে, টেবিলের পর হচ্ছে পিকচারের কাজ কি, পিকচারের কাজ হচ্ছে যেমন এই যে বায়োডাটা, আমার এখানে একটা পিকচার লাগবে, এখান থেকে যদি কোনো একটা পিকচার দিতে চাই তাহলে আমার এখানে পিকচারে ক্লিক করব। পিকচারের কাজ হচ্ছে আমাদের বায়োডাটা যদি এখানে একটা পিকচার দিতে চাই, তখন আমরা এখানে পিকচারে ক্লিক করব, পিকচারে ক্লিক করে আমার কম্পিউটার কোথায় পিকচার আছে সেখান থেকে আমরা একটা পিকচার নিয়ে নেব। আমি সাধারণত পিকচারে ক্লিক করলাম, কোথায় কি পিকচার আছে দেখি, যেমন এখান থেকে আমি এই পিকচারটা সিলেক্ট করলাম। আচ্ছা, পিকচার আসার পরে ফার্স্ট কাজ হচ্ছে পিকচারের উপরে রাইট বাটন ক্লিক করার পরে দেন পিকচার, আর তা না হলে আমি যদি পিকচারটা এখান থেকে যে জায়গায় ইচ্ছে সেই জায়গা নিতে পারবো না। এজন্য রাইট ক্লিক করে পিকচারে ক্লিক করব, পিকচারে ক্লিক করার পর লেআউট বিহাইন্ড দ্য টেক্সট, দেন ওকে। এরপর আমি পিকচারটা আমার যে জায়গায় ইচ্ছে সেই জায়গা নিয়ে বসাতে পারবো। ওকে, এভাবে ছোট করতে চাইলে ছোট করব। এই হচ্ছে পিকচারের কাজ। আমি পিকচারটা আনার পরে ফার্স্টে পিকচারে রাইট ক্লিক ফর লেআউট, তারপর বিহাইন্ড দ্য টেক্সট। ওকে, এরপর হচ্ছে অনলাইন পিকচার এখান থেকে আমরা যদি মানে কম্পিউটার যদি কিছু শর্টকাট পিকচার থাকে, তারপর অনলাইন থেকে পিকচার দিতে চাই, অনলাইন পিকচার। ওকে, এখান থেকে সার্চ দিয়ে মানে বিং একটা ওয়েবসাইট, এখান থেকে সার্চ দিয়ে পিকচারগুলো দিতে চাইলে দিতে পারবো। অন ড্রাইভ মানে আমার পার্সোনালি যদি কোনো পিকচার থাকে সেটাও দিতে পারবো, ওটা আমার দরকার নাই, একই সেম কাজ। এরপর হচ্ছে শেপস এর কাজ কি, এখান থেকে অনেকগুলো সংকেত আছে, আমরা যেটা যে কোনো একটা সংকেত যদি এই যে সিম্বল গুলো আঁকতে চাই, যেমন এই যে একটা সিম্বল, এটা একটা ক্লিক করে রাখি যে এদিক থেকে এদিকে যান, এটা একটা সিম্বল, একটা সংকেত। ওকে, এটা হচ্ছে সিম্বলের কাজ। এরপর সিম্বলের আরো বিস্তারিত কিছু শ্যাডো আছে, মানে ফন্ট মানে আচ্ছা, এরপর সিম্বলের ভিতর এখানে কিছু কালার আছে, আমরা কালার গুলো করতে পারবো, এখান থেকে অনেকগুলো কালার আছে, জাস্ট এটা আপাতত দেখাবো না। যে মাঝখানে এই যে কালার গুলো যদি করতে চাই, এখানে কালার গুলো করতে পারবো। এটা হচ্ছে শেপসের কাজ। এগুলো বিস্তারিত যেহেতু আমার অন্য টিউটোরিয়াল থাকবে, আমি বিস্তারিত ওই টিউটোরিয়ালে দেখাবো সম্পূর্ণ। আচ্ছা, এরপর যে এগুলো আমার তেমন কোনো কাজ লাগতেছে না। তারপর হেডারের কাজ কি, হেডারের কাজ হচ্ছে মানে উপরে কিছু লেখা। এই যে হেডার মানে উপরে,
মানে আমার বইয়ের উপরে মানে সরি আমার মানে লেখার উপরে প্রতি পেজ আমার 50টা পেজ আছে, 50টা পেজের প্রতি পেজের উপরে যদি কিছু একটা লিখে দিতে চাই তাহলে আমার হেডার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে কোনো একটা ফরম্যাট এখান থেকে আমি নিব, যেমন এখান থেকে এটা নিলাম, নেওয়ার পরে বায়োডাটা যদি এইভাবে লিখতে চাই বা আমি এভাবে লিখলেও যা লিখতে চাই আর কি, লেখার পরে ক্লোজ হেডার পুরো দিয়ে কেটে দিই। এখন আমার এই যে দেখুন প্রতি পেজের উপরে কিন্তু লেখাটা আছে, এটা হচ্ছে হেডারের কাজ। ওকে, এরপর হচ্ছে ফুটার। ফুটার অর্থ নিচে, মানে নিচে যদি এভাবে সেম কিছু লিখতে চাই আমি সেম ওইভাবে একটা সিলেক্ট করবো, যেমন এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে যদি কিছু একটা লিখে দিতে চাই, এই যে অ্যাভোক্লাস ক্লোজ হেডার ফুটার, দেখুন উপরে এইটা নিচে এইটা, প্রতি পেজের নিচে এটা থাকবে। এটা হচ্ছে হেডার এন্ড ফুটারের কাজ। ওকে, এরপর হচ্ছে পেজ নাম্বার। পেজ নাম্বার মানে প্রতি পেজ যদি আমি নাম্বার দিতে চাই তখন আমার কাজ হচ্ছে পেজ নাম্বার। টপ অফ পেজ মানে পেজের উপরে, বটম অফ পেজ মানে পেজের নিচে, মার্জিনস পেজ মার্জিনস মানে মার্জিনসের বাইরে। তো আমি সাধারণত টপ অফ পেজ উপরেই দেব, টপ অফ পেজ উপরে। এরপর কোন সাইডে দেব, এটা হচ্ছে লেফট সাইড, সেন্টার, রাইট সাইড। তো আমি রাইট সাইডে দিলাম। তারপর এই যে ক্লোজ হেডার পুরো দিকে এটা এই যে দেখুন এক সিরিয়াল ভাবে অটোমেটিক্যালি আমার সিরিয়াল বসে যাবে 2 3 4, তো এইভাবে আমার সিরিয়াল ভাবে বসে যাবে। এটা হচ্ছে পেজ নাম্বারের কাজ। ওকে, সরি পেজ নাম্বারকে যাওয়ার পর টেক্সট বক্স। টেক্সট বক্সের কাজ কি, আমি যদি একটা বক্স আঁকতে চাই, এই যে টেক্সট বক্সে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা টেক্সট বক্স আমি এই যে ড্র টেক্সট বক্স ড্র পেজে আমি টেক্সট বক্স আঁকতে পারবো। এটা হচ্ছে টেক্সট বক্সের কাজ। ওকে, এবার টেক্সট বক্সে কিছু লিখে আমি ওই লেখাটা আমি বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারবো। এটা হচ্ছে টেক্সট বক্স। তারপর হচ্ছে ওয়ার্ড, এটা তার লাগবে না। ওয়ার্ডের কাজ কি, আমার লেখার বিভিন্ন স্টাইল, দেখুন লেখা অনেকগুলো স্টাইল আছে। এগুলো কিন্তু আমাদের মানে 2016 এইসব ভার্সনে থাকে না। তারপর 2007এও মানে এই স্টাইলটা নাই, অন্য স্টাইল। ওই যে আমরা টেক্সট ইফেক্টস এর কাজ দেখাইছিলাম, টেক্সট ইফেক্টসটা ওইখানে নাই, ওই সেম কাজটা এখানে থাকে। তো আমাদের 2010 তারপর 2016তে এইটা থাকে না, এটা 2003-এ থাকে, এই সিস্টেমটা 2003-এ থাকে। তো এই হচ্ছে অর্ডার। এখানে মানে লেখার আর বিভিন্ন স্টাইল, যেমন এই যে বায়োডাটা লেখাটা আমি যদি বিভিন্ন স্টাইল করতে চাই এই জন্য অর্ডারে ক্লিক করলে এই যে লেখার বিভিন্ন স্টাইল দেখতে পাই। এইভাবে এখান থেকে আবার ফন্ট যদি চেঞ্জ করা লাগে, যে বাংলা ফন্ট হলে এখান থেকে ফন্টটা চেঞ্জ করতে হবে, তো ইংলিশই আছে ইংলিশে থাকবে। এই যে দেখুন এভাবে এটা থাকবে আমার। এটা হচ্ছে অর্ডারের কাজ। ওকে, এই যে অর্ডার। তারপর হচ্ছে ড্রপ ক্যাপ। ড্রপ ক্যাপের কাজ কি, ড্রপ ক্যাপের কাজ হচ্ছে আমার লেখার ফার্স্ট অক্ষরটা যেমন আমি সিলেক্ট করতে হবে, এটা ফার্স্ট অক্ষরটা আমার বড় হাতের হবে। তারপর এই যে ড্রপ ক্যাপে ক্লিক করলাম, এই যে দেখুন ফার্স্ট অক্ষরটা মানে যেটা সিলেক্ট করা, যে লাইনটা সিলেক্ট করা থাকবে সেই লাইনটাই বোঝা যাবে। যেমন আমি যদি এই লাইনটা ক্লিক করি তারপর ড্রপ ক্যাপ দেই, এই যে ফার্স্ট অক্ষরটা আমার ছোট থাকবে আর পরের অক্ষরগুলো, সরি ফার্স্ট অক্ষরটা বড় থাকবে, পরের অক্ষরগুলো সম্পূর্ণ ছোট থাকবে। আচ্ছা, এই যে ড্রপ ক্যাপ আর এই যে ইন মার্জিনস মানে মার্জিন সোজা, মানে মার্জিনসের ভিতরে লেখাগুলো থাকবে আর যে অক্ষরটা বড় থাকবে ওইটা বাহিরে থাকবে। ওকে, এটা হচ্ছে ড্রপ ক্যাপ। এরপর হচ্ছে সিগনেচার লাইন দরকার না, ডেট এন্ড টাইম। আমি এখান থেকে টাইপ করতেছি আজকের আপডেট ডেট এন্ড টাইমটা যদি বসাতে চাই এখানে, এখানে যদি ডেট এন্ড টাইমটা বসাতে চাই তখন আমি আজকে আপডেট ডেট এন্ড টাইম বসাতে চাইলে আমি ডেট এন্ড টাইমে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বিভিন্ন স্টাইলের ফরম্যাটে ডেট এন্ড টাইম আছে, যে 7 আগস্ট 19 2020, এটা ক্লিক করে দেন ওকে, যা এটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে আপডেট যেটা ওটা বসে গেছে। ওকে, এরপর হচ্ছে অবজেক্ট। অবজেক্টের কাজ হচ্ছে সূত্রের লেখার জন্য। অবজেক্টে ক্লিক করার পর এখান থেকে আমরা সূত্র লিখতে পারবো। কিভাবে, মাইক্রোসফট মানে a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার, এইগুলো যদি আমি লিখতে চাই এই জন্য আমার অবজেক্টে ক্লিক করে লিখতে হবে। এই যে অবজেক্টে ক্লিক করে মাইক্রোসফট ইকুয়েশন 3.0, এরপর আমরা এখান থেকে লিখবো। ওকে, এইগুলো অবজেক্ট। এরপর হচ্ছে সিম্বল ইকুয়েশন দরকার। সিম্বলের কাজ হচ্ছে এখান থেকে ক্লিক করে আমি অনেকগুলো এখানে সিম্বল আছে, যেমন আমি বাংলা লেখার সময় একটা অক্ষর লিখতে পারতেছি না কিবোর্ড থেকে, আমি ওটা মনে নাই কিভাবে ওটা টাইপ করব। তো তখন আমি যদি সিম্বলে যাই, সিম্বলে গিয়ে এখানে মোর সিম্বলসে ক্লিক করলে যে এখানে অনেকগুলো সিম্বলস আছে, এগুলো যদি আপনার লাগে মানে লেখার ভিতরে এই স্টাইলে কোনো সিম্বল দিতে চাইলে এখান থেকে সিম্বল। আর যদি এখান থেকে এই যে ফন্ট, এখান থেকে যদি বাংলা আমি সিলেক্ট করি তো বাংলা এমজে। ওকে, এখন এখান থেকে আমার অনেকগুলো মানে কঠিন শব্দ আছে যেগুলো আমি কিবোর্ড থেকে টাইপ করতে পারতেছি না বা আমার মনে নেই, তখন আমরা সিম্বলে ক্লিক করে এখানে ফন্টটা চেঞ্জ করে তারপর আমি যেটা লাগবে সেটা ক্লিক করব। ক্লিক করার পর ইনসার্টে ক্লিক করলে আমার লেখা ক্লোজ, যে লেখাটা এখানে আসে বসে যাবে। এটা হচ্ছে সিম্বলের কাজ। তো আমাদের ইনসার্টের কাজ মোটামুটি শেষ। ইনসার্ট, তারপর হচ্ছে ডিজাইন।
আচ্ছা ডিজাইনের তেমন কাজ নাই, ডিজাইনে দুইটা কাজ, তিনটা কাজ। ডিজাইনে ক্লিক করার পর ফার্স্ট ওয়াটারমার্ক। ওয়াটারমার্কের কাজ হচ্ছে আমার লেখার মাঝখানে একটা মানে এই যে লেখার ভিতরে একটা জলছাপ আকারে কিছু লেখা বা কোনো একটা পিকচার দেওয়া। তো ওয়াটারমার্ক ক্লিক করার পরে যে দেখুন সিস্টেমগুলো দেওয়া আছে। কাস্টম ওয়াটারমার্কে যাওয়ার পরে যে নো ওয়াটারমার্ক, কোনো ওয়াটারমার্ক থাকবে না, পিকচার ওয়াটারমার্ক, মানে কোনো পিকচার দিতে চাইলে পিকচার, টেক্সট ওয়াটারমার্ক, যদি কিছু লিখতে চাই এখান থেকে লিখে নেব, এখান থেকে লিখে দেন ওকে। এটা হচ্ছে ওয়াটারমার্ক, এই যে মাঝখানে একটা ওয়াটারমার্ক থাকবে। পেজ কালার, মানে পুরো পেজটা একটা আমার কালার হবে, এটা হচ্ছে পেজ কালার কাজ, পুরো পেজটা আমার কালার থাকবে। এরপর হচ্ছে পেজ বর্ডার্স। এই যে পেজ বর্ডার্স এর কাজ হচ্ছে আমার পেজের মানে পুরো পেজটা যে একটা বর্ডার দিতে চাই, পেজ বর্ডার্স ক্লিক করার পর এই যে পেজ বর্ডার্স, এখান থেকে যে কোনো একটা বর্ডার্স নিয়ে বা এখান থেকে আর্ট, এখান থেকে যে বর্ডার আছে এগুলো আমি দিতে পারি, মানে পেজের চারপাশে একটা বর্ডার দেওয়া। এই যে দেওয়ার পর ওকে, এই যে পেজের চারপাশে একটা বর্ডার দেওয়া যাচ্ছে, পেজ বর্ডারের কাজ। ওকে, তো আমাদের ডিজাইনের কাজ কমপ্লিট। এরপর লেআউট। তো আমাদের ডিজাইনের কাজ কমপ্লিট, এরপর হচ্ছে লেআউট। লেআউটে ক্লিক করার পর এখান থেকে দেখুন মার্জিনস। তো আমি মার্জিনসের কাজটা যেহেতু আগেও দেখাইছিলাম, তো এখান থেকে দেখাই। মার্জিনস ক্লিক করার পর এখান থেকে মার্জিনটা সিলেক্ট করে নেব। তারপর ওরিয়েন্টেশন, ওখান থেকে ল্যান্ড পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ আগে দেখাইছিলাম। সাইজ, মানে কোন পেপার সাইজে আমি প্রিন্ট দেবো সেটা। এবং কলামস, মানে আমি এই লেখাটা কয় কলামসে লিখবো। যেমন একটা পেপারে দেখবেন আমরা, তারা পেপার পড়লে পেপারে লেখা থাকে 2 নাম্বার কলাম, 3 নাম্বার কলামস, এভাবে মানে একটা পেজে ভাগ করা। এই যে কলামস ক্লিক করে এখান থেকে 2 কলামস, মানে পেজটা ভাগ হয়ে যাবে, 3 কলামস হবে। ওকে, এবার হচ্ছে পেজ ব্রেকস। ব্রেকস এর কাজ হয়েছে যাইলো এই যে কলামস, আমি একটা কলামস করি, 2 কলামস। blank page name, file name, blank page নেই, file name, blank page। আচ্ছা, এরপর লেয়ার থেকে কলামস, 2 কলামস, এই কিছু একটা লিখলাম। লেখার পরে এই যে দেখুন আমার লেখা কিন্তু সেটা যাবে না, কারণ আমার কলামসের মার্জিনস এই পর্যন্ত। ওকে, এখন এই কলামস থেকে এই কলামসে লেখা এই পর্যন্ত শেষ। এখন এই কলামস চাইলে কিন্তু আমি যেতে পারতেছি না। ওকে, এই কলামস চাইলে আমি যেতে পারতেছি না, এই জন্য আমার ব্রেকস ক্লিক করার পরে কলাম, এই যে দেখুন দ্বিতীয় কলামস আমার কাছে চলে আসবে। এটা হচ্ছে ব্রেকের কাজ। ওকে, আচ্ছা, তারপর রেফারেন্সে কাজ নাই, লিংকসে তেমন কাজ নাই, রিভিউতে কাজ আছে একটা। স্পেলিং এন্ড গ্রামার। স্পেলিং এন্ড গ্রামারের কাজটাকে, যেমন স্পেলিং গ্রামারের কাজ হচ্ছে আমি এখান থেকে যদি কিছু লিখি, যেমন এখান থেকে দেখুন বাংলাদেশি, আমার লেখা যদি ভুল থাকে আচ্ছা, আমাদের রিভিউতে যে কাজটা স্পেলিং এন্ড গ্রামার, এটা হচ্ছে আমার লেখায় যদি কোনো ভুল থাকে, আমার লেখায় যদি কোনো ভুল থাকে সেটা সংশোধন করা, গ্রামার থেকে সেটা সংশোধন করে নিতে পারবো। যেমন বাংলাদেশ লেখা আমার ভুল আছে, সেটা আমি সিলেক্ট করব, সিলেক্ট করে দেন গ্রামারে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখুন এখানে আমার এটা চলে আসছে ডিকশনারিটা। এখান থেকে আমরা যদি যেটা সিলেক্ট করব সেটা জানেন যে বাংলাদেশ সঠিক বানান, ক্লিক করে চেঞ্জ দিয়ে দিলে এটা আমার চেঞ্জ হয়ে গেল। ওকে, এই হচ্ছে দিল গ্রামার। এরপর হচ্ছে ভিউতে কাজ হচ্ছে ফার্স্টলি রুলার, সরি এখান থেকে রেড মোডের কাজ কি, আমি যেটা শুধু পড়ার জন্য যে রেড মোড, মানে পেজটা ফুল হয়ে যাবে, এটা হচ্ছে মানে রেড মোড। এরপর প্রিন্ট লেআউট, মানে আমরা যে টেক্সটে সবসময় লিখি এটা হচ্ছে প্রিন্ট লেআউট, ওয়েব লেআউট, মানে পেজটা আরো বড় হবে। এরপর হচ্ছে রুলার। রুলার বলতে বোঝাচ্ছে এই যে স্কেলটা, মানে আমাদের এইখান থেকে যে স্কেলটা, এটা হচ্ছে রুলার, এই যে স্কেলটা, এটা হচ্ছে রুলারের কাজ। আমরা যদি রুলারে ক্লিক করি, রুলারে ক্লিক করলে স্কেলটা থাকবে না, সে টিকমার্ক উঠে গেলে স্কেলটা থাকবে না, আবার টিকমার্ক দিয়ে দিলে আমার স্কেলটা চলে আসবে। এটা হচ্ছে তাহলে রুলার। এরপর হচ্ছে জুম, মানে এগুলো আর দরকার নেই। জুমের কাজ হচ্ছে পেজটা জুম করা। এখানে ক্লিক করে দেন এখানে 200% মানে পার্সেন্টেজ 120% আমার আছে, যদি আমরা 100% করতে চাই এভাবে ক্লিক করলে পেজটা জুম হবে এইভাবে। এবার 100% মানে সবসময় জন্য 100% থাকবে। এরপর হচ্ছে ম্যাক্রোস মানে রেকর্ড করা। যেমন আমি কিছু একটা লিখলে সেটা রেকর্ড করে রাখতে চাই, যেমন আমি নিচে কিছু লিখলাম,
এখান থেকে যদি কিছু একটা লিখি মানে রেকর্ড করে রাখবো, যতদিন কম্পিউটার আমার ভালো থাকবে ততদিন আমি যে মানে কিবোর্ড শর্টকাট দিয়ে রেকর্ড করব ওইটা প্রেস করলে আমার লেখাটা চলে আসবে। এজন্য ম্যাক্রোস থেকে এই যে রেকর্ড ম্যাক্রো, তারপর এখান থেকে কিবোর্ড মানে কিবোর্ডের মাধ্যমে এটি করতে চাই, দেন প্রেস নিয়ে শর্টকাটকে এখানে মানে কর্নার কন্ট্রোল বাটন টিপে যে কোনো একটা অক্ষর দেবো, যেমন কন্ট্রোল পি দিলাম। আচ্ছা, অ্যাসেন্স ক্লোজ দিয়ে কেটে দিলাম। এখন আমি যেগুলো লিখবো সবগুলো কিন্তু রেকর্ড হচ্ছে, এগুলো সব রেকর্ড হবে। আবার ম্যাক্রো স্টপ রেকর্ডিং, আমার এখন কন্ট্রোল পি দিলে যেমন কন্ট্রোল পি দিলে আমার ওই লেখাটা চলে আসবে। আচ্ছা, আমাদের কন্ট্রোল পি তে কিন্তু ছিল প্রিন্ট, আমাদের প্রিন্ট অপশনটা কিন্তু অলরেডি চলে গেছে, মানে এখন কন্ট্রোল পি দিলে প্রিন্ট আসবে না, আমাদের এই যে এখন যেটা সেট করলাম সেটা আসবে। তো আমাদের এটা যদি কাটতে চাই, এই জন্য আমার ম্যাক্রো, তারপর ভিউ ম্যাক্রোতে যাওয়ার পর যে ম্যাক্রো 1 এটা আমি ডিলিট করে দেব, দেন ইয়েস ক্লোজ। এখন আমাদের কন্ট্রোল পি দিলে কিন্তু প্রিন্ট অপশনটা চলে আসবে। ওকে, এই হচ্ছে ম্যাক্রোর কাজ। তো আমাদের ওয়ার্ডের কাজ এখান থেকে কমপ্লিট, আমাদের ওয়ার্ড এখনই কমপ্লিট হয়ে গেল। তো আশা করি ওয়ার্ডটা যতটা দেখাইছি আপনারা জাস্ট যারা মানে সামথিং একটু একটু মনে আছে, মানে একটা মনে নাই, তারা এখান থেকে দেখতে শিখতে পারবেন ওয়ার্ডের কাজটা। সবগুলো পেজ কেটে দেওয়ার পর এরপর আমরা এক্সেলে চলে যাই, স্টার্ট, এক্সেল, ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট। আচ্ছা, আমরা যেভাবে ওয়ার্ডে কাজগুলো দেখেছিলাম এক্সেলের কাজটা কিন্তু সেম, প্রায় সেম কাজ। যেমন ফাইলে আমাদের নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট, এটা আমরা ওয়ার্ডে এইমাত্র যেগুলো দেখলাম সেম সিস্টেম। এরপর হচ্ছে কাট, কপি, পেস্ট, ওয়ার্ডে যেভাবে দেখছি সেম সিস্টেম, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, ফন্ট সাইজ, এটা হচ্ছে বর্ডার। তারপরে যে ফিল কালার, মানে এই যে লেখায় এই যে একটা ফিল, এটা যদি আমি কোনো কালার করতে চাই এখান থেকে কালার, এখান থেকে দেখেন এই যে ফিল কালার, মানে প্রতিটা ঘর এক একটা কালার হবে, এটা হচ্ছে ফিল কালার। ফন্ট কালার মানে প্রতিটা অক্ষর কালার। এই যে ইনপ্রেস ফন্ট সাইজ, মানে ফন্ট সাইজটা বড় হবে, এটা ফন্ট সাইজ ছোট হবে। অ্যালাইন টেক্সট লেফট মানে লেখাটা বাম সাইডে, সেন্টার মাঝখানে, রাইট মানে লেখাটা ডান সাইডে। এরপর জাস্টিফ, এইটা জাস্ট মানে বটম অ্যালাইন মানে লেখাটা নিচের দিকে থাকবে, যে ঘরটার লেখাটা নিচের দিকে থাকবে। এটা হচ্ছে হলো মিডল অ্যালাইন মানে লেখাটা ঘরটার মাঝখানে থাকবে, মানে এই যে ঘরটা এটার মাঝখানে থাকবে। ওকে, এরপর হচ্ছে মার্জ এন্ড সেন্টার। মার্জ এন্ড সেন্টার কাজ হচ্ছে, যেমন এখান থেকে আমি যদি একটা এই যে ঘরগুলো মুছতে চাই তখন সিলেক্ট করে মার্জ এন্ড সেন্টার করলে আমার ঘরগুলো মুছে যাবে, এটা হচ্ছে মার্জ এন্ড সেন্টার কাজ। ওকে, এরপর মার্জ এন্ড সেন্টার, যেটা অনেকগুলো কাজ আছে, তো সাধারণত যে কাজগুলো আমার লাগবে সেগুলো আমি দেখাবো, সবগুলো দরকার নাই। ডিলিট মানে আমার এক একটা সেল যদি ডিলিট করতে সিলেক্ট করে এখান থেকে ডিলিটে ক্লিক করলাম, এই যে 8, 9, 10 নাম্বার সেলটা ডিলিট হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে অটো সাম, মানে আমি যদি কোনো কিছু যোগ করতে চাই, যেমন এখানে আমি কিছু একটা লিখলাম, এরপরে সবগুলো যদি অটোমেটিক্যালি যোগ করতে চাই নিচে কার্সারটা রেখে অটো সাম দিলে অটোমেটিক্যালি আমার এগুলো সবকিছু যোগ হয়ে গেল। ওকে, এই যে দেখুন সবগুলো যোগ হয়ে গেছে, এটা হচ্ছে অটো সাম। এরপর ইনসার্টে যাওয়ার পরে এখানে টেক্সট ইফেক্টস, তো এখানে অনেকগুলো কাজ আছে। সাধারণত আমাদের এই কাজগুলো এখন আপাতত মানে বেসিক্যালি কাজের জন্য এগুলো দরকার নাই, মানে একটু অ্যাডভান্স লেভেলে সব কাজগুলো লাগবে, সেই জন্য সবগুলো দেখাচ্ছি না। পেজ লেআউট, পেজ লেআউটের সেম সিস্টেম, মার্জিন, রোটেশন, সাইজ ওই আগের মতো সেম সিস্টেম। দেন রিভিউ, ভিউ ওই আগের গুলো সেম। এগুলো হচ্ছে এক্সেলে সাধারণত, এই এক্সেলে আরো অনেকগুলো কাজ আছে, প্র্যাকটিক্যালি এগুলো দেখাতে একটু সময় লাগবে। তো আমি চেয়েছিলাম যে আজকের টিউটোরিয়ালটা জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য, এই জন্য আমি প্র্যাকটিক্যালি কোনো কিছুই দেখাচ্ছি না। তো আমরা এক্সেল থেকে বের হই, এক্সেলের কাজে মানে প্র্যাকটিক্যালি বেশি। আবার ইনসার্ট, দেন আমরা পাওয়ার পয়েন্টে চলে যাই। এই যে পাওয়ার পয়েন্ট,
ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। আচ্ছা, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনটা আমার সেম এইভাবে থাকবে, একেবারে ব্ল্যাঙ্ক থাকবে। তো আমরা এখান থেকে যদি কোনো স্লাইড তৈরি করতে চাই, আচ্ছা পাওয়ার পয়েন্টের কাজটা কখন লাগে, যেমন আমরা এখন বর্তমানে অনেক ক্লাসই হয় ইন্টারনেটের মাধ্যমে, অনেকগুলো ক্লাস ইন্টারনেটের মাধ্যমে হয়, এই জন্য আমার পাওয়ার পয়েন্টের কাজটা লাগে। যেমন আমরা একটা কাজ করে আগে থেকে কম্পিউটারে প্রেজেন্টেশন তৈরি করে দেন ওটা আমরা ক্লাসে গিয়ে ওটা শো করব, কিভাবে এটা হচ্ছে এগুলো সব দেখাবো, এটা হচ্ছে পাওয়ার পয়েন্টে। তো আমরা ফার্স্টে ফাইলে নিউ ওপেন সেভ অ্যাজ, আমরা ওখান থেকে যেগুলো দেখছি সেম সিস্টেম, হোমের গুলো সেম এভাবে কাট কপি পেস্ট বোল্ড ইটালিক নিউ স্লাইড, এখানে একটা বাড়তি আছে নিউ স্লাইড, মানে একটা স্লাইড আছে আর একটা স্লাইড নিতে চাইলে মানে এখানে যেমন ওইখানে আমাদের ব্ল্যাঙ্ক পেজ ছিল, মানে এক একটা পেজ বাড়ানো, আর এখান থেকে এক একটা স্লাইড, মানে এক একটা স্লাইড তৈরি করবো। ওকে, এই যে একটা স্লাইড আসবে এখান থেকে, ব্ল্যাঙ্ক পেজ না একটা স্লাইড। এরপর এই যে বোল্ড ইটালিক সেম সিস্টেম আগের গুলাই, এখানে ইনসার্টের ভিতরে সেম টেবিল, এবার পিকচার সব আগের গুলো। তো এখান থেকে এখানে কিছু বাড়তি আছে, যেমন ভিডিও, এখানে আমি যদি কোনো ভিডিও দিতে চাই স্লাইডে, আমার অডিও দিতে চাই, এগুলো এখানে। এরপর হচ্ছে ডিজাইনের ভিতরে কিছু কাজ আছে, যেমন এই যে অনেকগুলো ডিজাইন আছে, এখান থেকে আমি যদি আমার পেজটা যে কোনো একটা ডিজাইন নিতে চাই, যেমন একটা ডিজাইন নিলাম, আমার একটা পেজের ডিজাইন চলে আসবে, এখানে যে কোনো একটা ডিজাইন নিতে পারি। আচ্ছা, এই হচ্ছে ডিজাইন। এরপর আমি কিন্তু এটা এক একটা ডিজাইন, এরপর আমি যদি মানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চাই, এই জন্য ব্যাকগ্রাউন্ড কালার ক্লিক করে এখান থেকে আমরা এই যে স্লট ফিল, এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারবো। এটা হচ্ছে মানে আমাদের ডিজাইনের কাজ। আর অনেকগুলো কাজ আছে এখানে, এগুলো প্র্যাকটিক্যালি দেখাতে হবে, এগুলো আপাতত দেখাচ্ছি না। এই যে ট্রান্সলেশনের কাজ হচ্ছে, এখান থেকে আমার লেখাগুলো কোন স্টাইলে মানে আমাদের সামনে প্রেজেন্ট করবে, এখান থেকে দেখুন এই যে অনেকগুলো সিস্টেম আছে। আচ্ছা, এরপর অ্যানিমেশন, আমার লেখাটা সরি ট্রান্সলেশনের কাজ হচ্ছে আমার পেজটা কোন স্টাইলে আমাদের সামনে প্রেজেন্ট করবে এটা, আর অ্যানিমেশনের কাজ হচ্ছে আমার লেখাগুলো বা বিভিন্ন পিকচারগুলো কোন স্টাইলে আমাদের সামনে শো করবে, সেটা স্লাইড শো, আমাদের লেখাগুলো কিভাবে স্লাইড করবে সামনে, সেটা এখন স্লাইড শো মানে আমরা দেখতে পারবো। তারপর রিভিউ তো আগের কাজটা, ভিউতে হচ্ছে ম্যাক্রো, যেটা আমরা ওটা দেখাইছিলাম। তো এগুলোর কাজ প্র্যাকটিক্যালি একটু বেশি থাকে, এই জন্য এগুলোর কাজ তাড়াতাড়ি হয়ে গেল, কারণ প্র্যাকটিক্যালি আমি দেখাচ্ছি না। তা আশা করি আমার টিউটোরিয়ালটি দেখে আপনারা মোটামুটি শিখতে পারবেন, জাস্ট ধারণা নিতে পারবেন কোনটার কি কাজ, মানে আপনার যদি আগে কিছু শেখা থাকে তাহলে এটা দেখে আমরা মানে একটু ধারণা নিতে পারবেন যে এটা দিয়ে আমি এই কাজটা করতে পারবো। ওকে, তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, লাইক কমেন্ট শেয়ার করুন, থ্যাংক ইউ। তো ওয়াটারমার্ক ক্লিক করার পরে যে দেখুন সিস্টেমগুলো দেওয়া আছে, কাস্টম ওয়াটারমার্কে যাওয়ার পরে যে নো ওয়াটারমার্ক, কোনো ওয়াটারমার্ক থাকবে না, পিকচার ওয়াটারমার্ক, মানে কোনো পিকচার দিতে চাইলে পিকচার, টেক্সট ওয়াটারমার্ক, যদি কিছু লিখতে চাই এখান থেকে লিখে নেব, এখান থেকে লিখে দেন ওকে। এটা হচ্ছে ওয়াটারমার্ক, এই যে মাঝখানে একটা ওয়াটারমার্ক থাকবে। পেজ কালার, মানে পুরো পেজটা একটা আমার কালার হবে, এটা হচ্ছে পেজ কালার কাজ, পুরো পেজটা আমার কালার থাকবে। এরপর হচ্ছে পেজ বর্ডার্স, এই যে পেজ বর্ডার্স এর কাজ হচ্ছে আমার পেজের মানে পুরো পেজটা যে একটা বর্ডার দিতে চাই, পেজ বর্ডার্স ক্লিক করার পর এই যে পেজ বর্ডার্স, এখান থেকে যে কোনো একটা বর্ডার্স নিয়ে বা এখান থেকে আর্ট, এখান থেকে যে বর্ডার আছে এগুলো আমি দিতে পারি, মানে পেজের চারপাশে একটা বর্ডার দেওয়া, এই যে দেওয়ার পর ওকে, এই যে পেজের চারপাশে একটা বর্ডার দেওয়া যাচ্ছে, পেজ বর্ডারের কাজ। ওকে, তো আমাদের ডিজাইনের কাজ কমপ্লিট। এরপর লেআউট, তো আমাদের ডিজাইনের কাজ কমপ্লিট, এরপর হচ্ছে লেআউটে ক্লিক করার পর এখান থেকে দেখুন মার্জিনস, তো আমি মার্জিনসের কাজটা যেহেতু আগেও দেখাইছিলাম, তো এখান থেকে দেখাই, মার্জিনস ক্লিক করার পর এখান থেকে মার্জিনটা সিলেক্ট করে নেব। তারপর ওরিয়েন্টেশন, ওখান থেকে ল্যান্ড পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ আগে দেখাইছিলাম, সাইজ মানে কোন পেপার সাইজ আমি প্রিন্ট দেবো সেটা, এবং কলামস মানে আমি এই লেখাটা কয় কলামসে লিখবো, যেমন একটা পেপারে দেখবেন আমরা, তারা পেপার পড়লে পেপারে লেখা থাকে 2 নাম্বার কলাম 3 নাম্বার কলামস এভাবে মানে একটা পেজে ভাগ করা। এই যে কলামস ক্লিক করে এখান থেকে 2 কলামস মানে পেজটা ভাগ হয়ে যাবে, 3 কলামস হবে। ওকে, এবার হচ্ছে পেজ ব্রেকস এর কাজ হয়েছে যাইলো, এই যে কলামস আমি একটা কলামস করি, 2 কলামস, ব্ল্যাঙ্ক পেজ নেই, ফাইল নিউ, ব্ল্যাঙ্ক পেজ নেই, ফাইল নেম,
ব্ল্যাঙ্ক পেজ। আচ্ছা, এরপর লেয়ার থেকে কলামস, এই কিছু একটা লিখলাম। লেখার পরে এই যে দেখুন আমার লেখা কিন্তু সেটা যাবে না, কারণ আমার কলামসের মার্জিন এই পর্যন্ত। ওকে, এখন এই কলামস থেকে এই কলামসে লেখা এই পর্যন্ত শেষ। এখন এই কলামস চাইলে কিন্তু আমি যেতে পারতেছি না। ওকে, এই কলামস চাইলে আমি যেতে পারতেছি না, এই জন্য আমার ব্রেকসে ক্লিক করার পরে কলাম, এই যে দেখুন দ্বিতীয় কলামস আমার কাছে চলে আসবে। এটা হচ্ছে ব্রেকের কাজ। ওকে, আচ্ছা, তারপর রেফারেন্সে কাজ নাই, লিংকসে তেমন কাজ নাই, রিভিউতে কাজ আছে একটা। স্প্লিং এন্ড গ্রামারের কাজটাকে, যেমন আমার স্প্লিং গ্রামারের কাজ হচ্ছে আমি এখান থেকে যদি কিছু লিখি, যেমন এখান থেকে দেখুন বাংলাদেশি, আমার লেখা যদি ভুল থাকে আচ্ছা, আমাদের রিভিউতে যে কাজটা স্প্লিং এন্ড গ্রামার, এটা হচ্ছে আমার লেখায় যদি কোনো ভুল থাকে সেটা সংশোধন করা, গ্রামারটাকে সেটা সংশোধন করে নিতে পারবো। যেমন বাংলাদেশ লেখা আমার ভুল আছে, সেটা আমি সিলেক্ট করে দেন গ্রামারে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখুন এখানে আমার এটা চলে আসছে ডিকশনারিটা। এখান থেকে আমরা যদি যেটা সিলেক্ট করবো সেটা জানেন যে বাংলাদেশ সঠিক বানান, ক্লিক করে চেঞ্জ দিয়ে দিলে এটা আমার চেঞ্জ হয়ে গেল। ওকে, এই হচ্ছে দিল গ্রামার। এরপর হচ্ছে ভিউতে কাজ হচ্ছে ফার্স্টলি রুলার, সরি এখান থেকে রেড মোডের কাজ কি, আমি যেটা শুধু পড়ার জন্য যে রেড মোড মানে পেজটা ফুল হয়ে যাবে, এটা হচ্ছে মানে রেড মোড। এরপর প্রিন্ট লেআউট, মানে আমরা যে টেক্সটে সবসময় লিখি এটা হচ্ছে প্রিন্ট লেআউট, ওয়েব লেআউট, মানে পেজটা আরো বড় হবে। এরপর হচ্ছে রুলার বলতে বোঝাচ্ছে এই যে স্কেলটা, মানে আমাদের এইখান যে স্কেলটা, এটা হচ্ছে রুলার, এই যে স্কেলটা, এটা হচ্ছে রুলারের কাজ। আমরা যদি রুলারে ক্লিক করলে স্কেলটা থাকবে না, সে টিক মার্কটা উঠে গেলে স্কেলটা থাকবে না, আবার টিক মার্ক দিয়ে দিলে আমার স্কেলটা চলে আসবে। এটা হচ্ছে তাহলে রুলার। এরপর হচ্ছে জুম, মানে এগুলোর দরকার নেই। জুমের কাজ হচ্ছে পেজটা জুম করা, এখানে ক্লিক করে দেন এখানে 200% মানে পার্সেন্টেজ 120% আমার আছে, যদি আমরা 100% করতে চাই এইভাবে ক্লিক করলে পেজটা জুম হবে এইভাবে। তো 100% মানে সবসময় জন্য 100% থাকবে। এরপর হচ্ছে ম্যাক্রোস মানে রেকর্ড করা, যেমন আমি কিছু একটা লিখলে সেটা রেকর্ড করে রাখতে চাই, যেমন আমি নিচে কিছু লিখলাম, এখান থেকে যদি কিছু একটা লিখি মানে রেকর্ড করে রাখবো, যতদিন কম্পিউটার আমার ভালো থাকবে ততদিন আমি যে মানে কিবোর্ড শর্টকাট দিয়ে রেকর্ড করব ওইটা প্রেস করলে আমার লেখাটা চলে আসবে। এজন্য ম্যাক্রোস থেকে এই যে রেকর্ড ম্যাক্রো, তারপর এখান থেকে কিবোর্ড, মানে কিবোর্ডের মাধ্যমে এটি করতে চাই, দেন প্রেস নিয়ে শর্টকাট কি এখানে মানে কর্নার কন্ট্রোল বাটন টিপে যে কোনো একটা অক্ষর দেব, যেমন কন্ট্রোল পি দিলাম। আচ্ছা, অ্যাসেন্স ক্লোজ দিয়ে কেটে দিলাম। এখন আমি যেগুলো লিখবো সবগুলো কিন্তু রেকর্ড হচ্ছে, এগুলো সব রেকর্ড হবে। আবার ম্যাক্রো স্টপ রেকর্ডিং, আমার এখন কন্ট্রোল পি দিলে, যেমন কন্ট্রোল পি দিলে আমার ওই লেখাটা চলে আসবে। আচ্ছা, আমাদের কন্ট্রোল পি তে কিন্তু ছিল প্রিন্ট, আমাদের প্রিন্ট অপশনটা কিন্তু অলরেডি চলে গেছে, মানে এখন কন্ট্রোল পি দিলে প্রিন্ট আসবে না আমাদের, এই যে এখন যেটা সেট করলাম সেটা আসবে। তো আমাদের এটা যদি কাটতে চাই এজন্য আমার ম্যাক্রো, তারপর ভিউ ম্যাক্রোতে যাওয়ার পর যে ম্যাক্রো 1 এটা আমি ডিলিট করে দেব, দেন ইয়েস ক্লোজ। এখন আমাদের কন্ট্রোল পি দিলে কিন্তু প্রিন্ট অপশনটা চলে আসবে। ওকে, এই হচ্ছে ম্যাক্রোর কাজ। তো আমাদের ওয়ার্ডের কাজ এখান থেকে কমপ্লিট, আমাদের ওয়ার্ড এখনই কমপ্লিট হয়ে গেল। তো আশা করি ওয়ার্ডটা যতটা দেখাইছি আপনারা জাস্ট যারা মানে সামথিং একটু মনে আছে, অনেকটা মনে নাই, তারা এখান থেকে দেখতে শিখতে পারবেন ওয়ার্ডের কাজটা। সবগুলো পেজ কেটে দেওয়ার পর এরপর আমরা এক্সেলে চলে যাই, স্টার্ট। এক্সেল ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট, আচ্ছা, আমরা যেভাবে ওয়ার্ডে কাজগুলো দেখেছিলাম এক্সেলের কাজটা কিন্তু সেম, প্রায় সেম কাজ। যেমন ফাইলে আমাদের নিউ, ওপেন, সেভ অ্যাজ প্রিন্ট, এটা আমরা ওয়ার্ডে এইমাত্র যেগুলো দেখলাম সেম সিস্টেম।
এরপর হচ্ছে কাট, কপি, পেস্ট, ওয়ার্ডে যেভাবে দেখছি সেম সিস্টেম, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, ফন্ট, ফন্ট সাইজ, এটা হচ্ছে বর্ডার। তারপরে যে ফিল কালার, মানে এই যে লেখায় এই যে একটা ফিল, এটা যদি আমি কোনো কালার করতে চাই এখান থেকে কালার করতে হবে। এখান থেকে দেখেন এই যে ফিল কালার, মানে প্রতিটা ঘর এক একটা কালার হবে, এটা হচ্ছে ফিল কালার। ফন্ট কালার মানে প্রতিটা অক্ষর কালার। এই যে ইনপ্রেস ফন্ট সাইজ, মানে ফন্ট সাইজটা বড় হবে, এটা ফন্ট সাইজ ছোট হবে। অ্যালাইন টেক্সট লেফট, মানে লেখাটা বাম সাইডে, সেন্টার মাঝখানে, রাইট মানে লেখাটা ডান সাইডে। এরপর জাস্টিফ, এইটা জাস্ট মানে বটম অ্যালাইন, মানে লেখাটা নিচের দিকে থাকবে, যে ঘরটার লেখাটা নিচের দিকে থাকবে। এটা হচ্ছে হলো মিডল অ্যালাইন, মানে লেখাটা ঘরটার মাঝখানে থাকবে, মানে এই যে ঘরটা এটার মাঝখানে থাকবে। ওকে, এরপর হচ্ছে মার্জ এন্ড সেন্টার। মার্জ এন্ড সেন্টার কাজ হচ্ছে, যেমন এখান থেকে আমি যদি একটা এই যে ঘরগুলো মুছতে চাই, তখন সিলেক্ট করে মার্জ এন্ড সেন্টার করলে আমার ঘরগুলো মুছে যাবে। এটা হচ্ছে মার্জ এন্ড সেন্টার কাজ। ওকে, এরপর মার্জ এন্ড সেন্টার, যেটা অনেকগুলো কাজ আছে, তো সাধারণত যে কাজগুলো আমার লাগবে সেগুলো আমি দেখাবো, সবগুলো দরকার নাই। ডিলিট, মানে আমার একটা একটা সেল যদি ডিলিট করতে সিলেক্ট করে এখান থেকে ডিলিটে ক্লিক করলাম, এই যে 8, 9, 10 নম্বর সেলটা ডিলিট হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে অটো সাম, মানে আমি যদি কোনো কিছু যোগ করতে চাই, যেমন এখানে আমি কিছু একটা লিখলাম, এরপর এই সবগুলো যদি অটোমেটিক্যালি যোগ করতে চাই, নিচে কার্সারটা রেখে অটো সাম দিলে অটোমেটিক্যালি আমার এগুলো সবকিছু যোগ হয়ে গেল। ওকে, এই যে দেখুন সবগুলো যোগ হয়ে গেছে, এটা হচ্ছে অটো সাম। এরপর ইনসার্ট, ইনসার্টে যাওয়ার পরে এখানে টেক্সট ইফেক্টস, তো এখানে অনেকগুলো কাজ আছে। সাধারণত আমাদের এই কাজগুলো এখন আপাতত মানে বেসিক্যালি কাজের জন্য এগুলো দরকার নাই, মানে একটু অ্যাডভান্স লেভেলে সব কাজগুলো লাগবে, সেই জন্য সবগুলো দেখাচ্ছি না। পেজ লেআউট, পেজ লেআউটের সেম সিস্টেম, মার্জিন, রোটেশন, সাইজ ওই আগের মতো সেম সিস্টেম। দেন রিভিউ, ভিউ ওই আগের গুলো সেম। এগুলো হচ্ছে এক্সেলে সাধারণত, এই এক্সেলে আরো অনেকগুলো কাজ আছে, প্র্যাকটিক্যালি এগুলো দেখাতে একটু সময় লাগবে। তো আমি চেয়েছিলাম যে আজকের টিউটোরিয়ালটা জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য, এই জন্য আমি প্র্যাকটিক্যালি কোনো কিছুই দেখাচ্ছি না। তো আমরা এক্সেল থেকে বের হই, এক্সেলের কাজে মানে প্র্যাকটিক্যালি বেশি। আবার ইনসার্ট, দেন আমরা পাওয়ার পয়েন্টে চলে যাই। এই যে পাওয়ার পয়েন্ট, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। আচ্ছা, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনটা আমার সেম এইভাবে থাকবে, একেবারে ব্ল্যাঙ্ক থাকবে। তো আমরা এখান থেকে যদি কোনো স্লাইড তৈরি করতে চাই, আচ্ছা পাওয়ার পয়েন্টের কাজটা কখন লাগে, যেমন আমরা এখন বর্তমানে অনেক ক্লাসই হয় ইন্টারনেটের মাধ্যমে, অনেকগুলো ক্লাস ইন্টারনেটের মাধ্যমে হয়, এই জন্য আমার পাওয়ার পয়েন্টের কাজটা লাগে। যেমন আমরা একটা কাজ করে আগে থেকে কম্পিউটারে প্রেজেন্টেশন তৈরি করে দেন ওটা আমরা ক্লাসে গিয়ে ওটা শো করব, কিভাবে এটা হচ্ছে এগুলো সব দেখাবো। এটা হচ্ছে পাওয়ার পয়েন্টে। তো আমরা ফার্স্টে ফাইলে নিউ ওপেন সেভ অ্যাজ, আমরা ওখান থেকে যেগুলো দেখছি সেম সিস্টেম, হোমের গুলো সেম এভাবে কাট কপি পেস্ট, বোল্ড, ইটালিক, নিউ স্লাইড। এখানে একটা বাড়তি আছে নিউ স্লাইড, মানে একটা স্লাইড আছে আর একটা স্লাইড নিতে চাইলে আমি মানে এখানে যেমন ওইখানে আমাদের ব্ল্যাঙ্ক পেজ ছিল, মানে এক একটা পেজ বাড়ানো, আর এখান থেকে এক একটা স্লাইড, মানে এক একটা স্লাইড তৈরি করবো। ওকে, এই যে এক একটা স্লাইড আসবে এখান থেকে, ব্ল্যাঙ্ক পেজ না একটা স্লাইড। এরপর এই যে বোল্ড, ইটালিক সেম সিস্টেম আগের গুলাই। এখানে ইনসার্টের ভিতরে সেম টেবিল, এবার পিকচার সব আগের গুলো। তো এখান থেকে এখানে কিছু বাড়তি আছে, যেমন ভিডিও, এখানে আমি যদি কোনো ভিডিও দিতে চাই, স্লাইডে আমার অডিও দিতে চাই, এগুলো এখানে। এরপর হচ্ছে ডিজাইন, ডিজাইনের ভিতরে কিছু কাজ আছে, যেমন এই যে অনেকগুলো ডিজাইন আছে, এখান থেকে আমি যদি আমার পেজের যে কোনো একটা ডিজাইন নিতে চাই, যেমন একটা ডিজাইন নিলাম, আমার একটা পেজের ডিজাইন চলে আসবে, এখানে যে কোনো একটা ডিজাইন নিতে পারি। আচ্ছা, এই হচ্ছে ডিজাইন। এরপর আমি কিন্তু এটা এক একটা ডিজাইন, এরপর আমি যদি মানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চাই, এই জন্য ব্যাকগ্রাউন্ড কালার ক্লিক করে এখান থেকে আমরা স্লট ফিল, এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারবো। এটা হচ্ছে মানে আমাদের ডিজাইনের কাজ। আর অনেকগুলো কাজ আছে এখানে, এগুলো প্র্যাকটিক্যালি দেখাতে হবে, এগুলো আপাতত দেখাচ্ছি না। এই যে ট্রান্সলেশনের কাজ হচ্ছে, এখান থেকে আমার লেখাগুলো কোন স্টাইলে মানে আমাদের সামনে প্রেজেন্ট করবে, এখান থেকে দেখুন এই যে অনেকগুলো সিস্টেম আছে। আচ্ছা, এরপর অ্যানিমেশন, আমার লেখাটা সরি
ট্রান্সলেশনের কাজ আছে আমার পেজটা কোন স্টাইল আমাদের সামনে প্রেজেন্ট করবে, এটা অ্যানিমেশনের কাজ আছে আমার লেখাগুলো বা বিভিন্ন পিকচারগুলো কোন স্টাইল আমাদের সামনে শো করবে, সেটা স্লাইড শো আমাদের লেখাগুলো কিভাবে স্লাইড করবে সামনে, সেটা এখানে স্লাইড শো মানে আমরা দেখতে পারবো। তারপর রিভিউ তো আগের কাজটা, ভিউতে হচ্ছে ম্যাক্রো যেটা আমরা ওটা দেখাইছিলাম। তো এগুলোর কাজ প্র্যাকটিক্যালি একটু বেশি থাকে, এই জন্য এগুলোর কাজ তাড়াতাড়ি হয়ে গেল, কারণ প্র্যাকটিক্যালি আমি দেখাচ্ছি না। তা আশা করি আমার টিউটোরিয়ালটি দেখে আপনারা মোটামুটি শিখতে পারবেন, জাস্ট ধারণা নিতে পারবেন কোনটার কি কাজ। মানে আপনার যদি আগে কিছু শেখা থাকে তাইলে এটা দেখে আমরা মানে একটু ধারণা নিতে পারবেন যে এটা দিয়ে আমি এই কাজটা করতে পারবো। ওকে, তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ।